হ্যালো, অনেক আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। অনেক ভিডিওতে চলে আসে। হুম, লাস্ট ক্লাসের ভিডিওটা দেখছিলেন? আপনি তো লাস্ট ক্লাস মনে হয় মিস করেছিলেন। দেখছিলাম স্যার। বোঝা গিয়েছে পড়া? জি স্যার, বোঝা গেছে। মাঝে বাসায় মধ্যে স্যার একটু নেট স্যার স্লো কাজ করে তো স্যার, মোবাইলে নেট ডেটা কিনে রাখবেন। বাসায় কি ওয়াইফাই আছে? জি স্যার আছে স্যার। তাহলে মোবাইলে একটু ডেটা কিনে রাখবেন। যদি নেটের সমস্যা হয় জি তাহলে মোবাইল থেকে যাতে কানেক্ট করতে পারেন। এরপরও যদি আগত্যা মিস হয়ে যায়, সেটা মানসিক সমস্যা আমার যেমন থাকে আপনারও থাকতে পারে, কিন্তু আপনি না। তখন আমরা যে ক্লাসের ভিডিওটা আপলোড করে দেই, সেই জি ভিডিওটা আপনি দেখে নেবেন। যদি তারপরেও সেখানে বুঝতে কোনো সমস্যা হয়, আমাকে আবার ফোন দিয়ে জানাবেন যে স্যার এই জায়গায় সমস্যা হচ্ছে। ঠিক আছে? ঠিক আছে স্যার। সূর্য, সূর্য কই? মেধা আসলো আজকে কয়দিন পরে? মেধা, স্যার আমার একটু প্রবলেম ছিল। শরীর খারাপ ছিল মা? না স্যার, বাসায় একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা আচ্ছা। বাসায় চুরি হয়েছিল কি আপনার? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি শুনেছি। পরে আপনি উদ্ধার করতে পারছেন যে এই সমস্ত জিনিস? না স্যার, স্যার কি নতুন ভাবে কিনতে একটু টাইম লাগছে সবকিছু। নতুন করে আবার ল্যাপটপ কিনছেন নাকি? জি স্যার। আহা, মোবাইলও নিয়ে গিয়েছিল নাকি না? না স্যার, শুধু ল্যাপটপ। তো আপনি কোত্থেকে ল্যাপটপ কিনছেন? ঢাকা থেকে কিনছেন না নারায়ণগঞ্জ থেকে কিনছেন? স্যার ঢাকা থেকে আমার আব্বু কিনে আনছে। আহা, কোন ব্র্যান্ডের নিছেন ল্যাপটপ? স্যার এখন এইচপি। ভালো হয়েছে। আমি আপনাদের লকডাউনের কিছুদিন আগে একটা ল্যাপটপ পারচেজ করি। আমার তো একটা ল্যাপটপ ছিল, কিন্তু এটা আসলে অফিসে আসা আনা নেওয়া করা আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছিল। ওয়েটও বেশ ভালো ছিল। তো আমি ঠিক লকডাউনের কি মার্চের প্রথমেই বা ফেব্রুয়ারির লাস্টে, ফেব্রুয়ারির হয়তো 27-28 তারিখ আমি ল্যাপটপটা পারচেজ করি। তো এই ল্যাপটপটা মোটামুটি ভালো কনফিগারেশন, 256 এসএসডি, Core i5। হ্যাঁ, মোটামুটি ভালো, খারাপ না, চলে। এই লকডাউন শুরু হয়েছে পরে তো আমি এটা দিয়েই ক্লাস করাচ্ছি, নতুনটা দিয়ে। এখন আবার এই আমার ছোট বোনটা ঢাকা ইউনিভার্সিটিতে এমবিএ করতেছে, ওদেরও অনলাইন ক্লাস শুরু হয়েছে। শুরু হওয়ার পর সে আমার ওই ল্যাপটপটা নিয়ে যখন বসছে, ওই ল্যাপটপটা দিয়ে সে দেখলো যে সে অন্যের কথা শুনে, বাট তার কথা কেউ শুনে না। তখন আমি বললাম যে আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে, আমি তো জানতাম না সেটা নষ্ট। কারণ আমি ওটা দিয়ে অডিও গান শুনতে পারি, কিন্তু মাইক্রোফোন মানে সে রিসিভ করতে পারে, সেন্ড করতে পারে না। চিন্তা করে দেখেন, লকডাউনের সময় যদি আমার এই সমস্যাটা হইতো, ভালো সমস্যা না? জন্য জি আমি বলি যে আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে। এটাতেই হয়তো আপনার কোনো মঙ্গল ছিল, জি এটাতেই স্যার। হয়তো আপনার কোনো মঙ্গল ছিল। আর বিপদ জানের উপর দিয়ে আসে, মালের উপর দিয়ে চলে যায়, মালের উপর দিয়ে চলে যায়। এই হচ্ছে অবস্থা। রাজ আসছে, আর বাকি আছে কে? গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। বাকি আছে কে? আর মিলি মনে হয় আসে নাই, আসতেছে। মিলি আসে নাই, আরো বাকি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেবাশিস কই? ইফতেখার কই? তারপর নাইফ কই? কই তুই? স্যার বলতে পারছেন না? যোগাযোগ হয় না? নাইম তো আসছে, নাইম আসছে। তেমন হয় না। আচ্ছা আচ্ছা, একটু ভিডিওতে আসতে হবে কষ্ট করে। তো আপনারা সবাই জানেন যে ভিডিওতে আসতে হবে। ওকে, ইটস গুড। দেবাশিস চলে আসছে। আমি শুধু মিলিকে মিস করতেছি। আলিফ, আলিফ ভিডিওতে আসতে হবে। তনুশ্রীও চলে আসছে। মেধা মা ভিডিওতে আসতে হবে। তনুশ্রী ভিডিওতে আসতে হবে। তনুশ্রী অবশ্য কথা শুনছে না হয়তো।
দেবাশিস লাস্ট ক্লাসে ছিলেন? জি স্যার। ওকে ওকে, আমরা চেষ্টা করব আমরা চেয়ার টেবিলে বসে ক্লাস করার জন্য। কথা কি বোঝা গিয়েছে? বিছনায় শুয়ে বসে যাতে আমরা ক্লাস না করি। শুয়ে তো ক্লাস করাই যাবে না, বিছনায় বসে যাতে আমরা ক্লাস না করি। স্যার বিছানায় না, সোফায় আছে। হ্যাঁ ঠিক আছে, ইটস গুড। বিছনায় যাতে বসে না ক্লাস করি। ওকে, আমি গুগল ক্লাসরুমে ম্যাটেরিয়ালস গুলি দিয়ে দিয়েছিলাম, আপনারা কি পেয়েছেন? জি স্যার। ওকে, আর লাস্ট ক্লাসের যে ভিডিওগুলি আমি আপলোড করে দিয়েছিলাম সেগুলো কি পেয়েছেন রাজ? রাজ, আমি যে ভিডিওগুলি আপলোড করে গুগল ক্লাসরুমে দিয়েছিলাম লাস্ট ক্লাসের, সেগুলো কি আপনি পেয়েছেন? হ্যালো, স্যার মাইক অফ। বললাম আমার ওয়াইফাই কানেকশনটা চলে গিয়েছিল, আমি এখন আবার মোবাইল দিয়ে অ্যাড হইলাম। এইটা আপনাদের ওই সাবস্টিটিউটটা রাখবেন সবসময়। ওয়াইফাই কারেন্ট চলে যেতে পারে, বা আমি হয়তো একটা কুইজ নিচ্ছি বা একটা পরীক্ষা নিচ্ছি, ওই সময় আপনার কারেন্ট চলে গেল, আমি তো এটার জন্য আপনাকে আর টাইম এক্সটেন্ড করব না। কথা কি বোঝা যাচ্ছে? অনেক বাসায় কারেন্ট নাই, অন্ধকার লাগতেছে কেন? না আচ্ছা, এবার আসেন, আমি যে ম্যাটেরিয়ালস গুলি, দেবাশিস ভিডিওতে আসতে হবে। হ্যাঁ, আমি যে ম্যাটেরিয়ালস গুলি দিয়েছিলাম এগুলি কি আপনারা পেয়েছেন? জি স্যার। ওকে ফাইন, তাহলে আজকে আমরা লাস্ট ক্লাসে আমরা কি কি পড়েছি একটু বলি। আমরা শেষ করেছিলাম, আমরা হচ্ছে সেটিং এ প্রাইসিং স্ট্র্যাটেজি, এটা দিয়ে শুরু করেছিলাম, ঠিক না? প্রাইস কিভাবে সেট করতে হয়, সেটিং দা প্রাইস, এটা দিয়ে শুরু করেছিলাম। মানে এই কন্টেন্টটা পড়ার অর্ধেক পর্যন্ত পড়েছিলাম। তা আমরা বলছি যে 6টা স্টেপ আছে, 6টা স্টেপের মধ্যে 1 নাম্বার স্টেপ ছিল সিলেক্টিং দা প্রাইসিং অবজেক্টিভ। সেখানে আমরা পড়েছিলাম যে প্রাইসিং অবজেক্টিভ গুলি কি কি। সার্ভাইভাল একটা অবজেক্টিভ, ম্যাক্সিমাম কারেন্ট প্রফিট একটা অবজেক্টিভ, ম্যাক্সিমাম মার্কেট শেয়ার একটা অবজেক্টিভ, ম্যাক্সিমাম মার্কেট স্কিমিং একটা অবজেক্টিভ, প্রোডাক্ট কোয়ালিটি লিডারশিপ একটা অবজেক্টিভ। তারপর আমরা পড়েছিলাম যে ডিটারমাইনিং দ্য ডিমান্ড, স্টেপ 2। ডিটারমাইনিং দ্য ডিমান্ডে আমরা প্রাইস সেনসিটিভিটি এটা পড়েছিলাম। তারপর এস্টিমেটিং দ্য ডিমান্ড কার্ভ এটা পড়েছিলাম, সেখানে প্রাইস এক্সপেরিমেন্টস, তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, এই জিনিসগুলো আমরা একটু পড়েছিলাম। প্রাইস এক্সপেরিমেন্টের একটা গল্প বলেছিলাম, মানে গল্প বলবো বলেছিলাম, সেটা কি এরপরে বলা হয়েছিল? না স্যার। ফাইন, এটা আজকে বলবো। তারপর প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড পড়েছি, এস্টিমেটিং কস্ট পড়েছি, অ্যানালাইজিং দা কম্পিটিটর কস্ট পর্যন্ত পড়েছি। আজকে আমাদের টপিক শুরু হবে প্রাইস সিলেক্টিং প্রাইসিং মেথড থেকে। খেয়াল করেন, প্রাইস মানে স্যার লাস্ট ক্লাসে তো শুধু স্টেপ 2 পর্যন্ত হয়েছিল। জি স্যার। স্টেপ 2 পর্যন্ত হয়েছিল। জি স্যার। ওহো, আচ্ছা আচ্ছা, তাহলে তো ইটস গুড। তাহলে আজকে একটু পিছন থেকে শুরু করতে হবে। ওকে, স্টেপ 3 তে কি ছিল? এস্টিমেটিং দা কস্ট। আচ্ছা, প্রাইস এক্সপেরিমেন্টের একটা মানে এক গল্প বলি, তাহলে দেখবেন এটা একদম রিয়েল স্টোরি। স্যার চ্যাপ্টার কি স্যার 1 পড়াবেন আজকে? চ্যাপ্টার 14 পড়াচ্ছি। লাস্ট আচ্ছা, ক্লাস না বলে sorry. আপনি ভিডিও দেখছেন। জি সরি ভিডিও দেখলে তো আপনার এটা এই প্রশ্ন করার কথা না। আপনি Sorry. কোন বই নিয়ে বসে আছেন বলেন তো? আমি তো স্যার এই reference প্রাইসিং বই- থিওরি স্যার। না, আমি কি প্রাইসিং থিওরি বই পড়াচ্ছি এখন? না স্যার। আপনি না বলে ভিডিও দেখছেন, ও স্যার আপনি না বলে ভিডিও দেখছেন, আমাকে তো মিথ্যা বললেন, তাইলে মিথ্যা বললে তো ধরা খায় গেল। না স্যার ভিডিও স্যার দেখছি হয়তো। ভিডিও দেখলে তো ভিডিওতে বলা ছিল যে আমি কটলারের বইটা পড়াচ্ছি, রেফারেন্স বুক, এবং এটা কোর্স আউটলাইনেও দেওয়া আছে চ্যাপ্টার 14। স্যার চ্যাপ্টার 14 কি স্যার? এটা কি স্যার প্রাইসিং থিওরি না স্যার? না, এটা তো ফিলিপ কটলারের বই।
আপনি আমাকে বললেন আপনি লাস্ট ক্লাসের ভিডিওটা দেখছেন, প্রপারলি দেখছেন, সব বুঝছেন, বুঝলে এখন আবার এই কোশ্চেন কেন? স্যার ভুলে কথা বোঝা যাচ্ছে? মিথ্যা জি, বলার স্যার। দরকার নাই তো অনেক। না স্যার আমি স্যার দেখছিলাম কিন্তু স্যার মনে নাই স্যার, কিন্তু ভিডিওটা আপনার স্যার যে দিয়া দিয়েছেন তো স্যার মানে হ্যাঁ, ম্যাটার ওইটা একটু নামে মাত্র খুইলা দেখছেন, প্রপারলি দেখেন নাই। প্রপারলি যদি দেখতেন তাইলে এই সমস্যাটা হইতো না, কারণ স্টেপ 1 2 এগুলি তো পড়ায় আসছি, ঠিক না? এই কন্টেন্টটা ধরে ধরেই তো আমি আগাইছি, তাহলে আপনি বইয়ের সাথে মিলাইছেন না, মিলান নাই, আপনি যার সাথে কোনো রকম ভাষা শুনে গেছেন। আচ্ছা, খেয়াল করে দেখেন, প্রাইস এক্সপেরিমেন্ট কথাটার অর্থ হচ্ছে, আপনারা কি ব্রিটিশ আমেরিকান টোবাকোর নাম শুনেছেন? জি স্যার। আচ্ছা, ব্রিটিশ আমেরিকান টোবাকোর একটা কম্পিটিশন হয়, ব্যাটল অফ মাইন্ড। ব্যাটল অফ মাইন্ড এখানে সাধারণত বাংলাদেশের সমস্ত রিনাউন্ড ইউনিভার্সিটি গুলি যায়। তো আমি যখন ইস্ট ওয়েস্টে ছিলাম তখন ইস্ট ওয়েস্ট এই প্রোগ্রামটাতে রানার্স আপ হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাক। আমাদের এখনো মনে আছে আমরা আইবিএ কে মানে একদম কি বলে সেমিফাইনাল রাউন্ডে হারায়া তারপর ফাইনালে উঠেছি, আর ওইখান দিয়ে ব্রাক হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিকে হারায়া তারপর ফাইনালে উঠছে। আমরা ফাইনালে অবশ্যই হেরে গিয়েছিলাম ব্রাকের কাছে। ওই কমিটির আমি একজন মেম্বার ছিলাম, যদিও আমাকে পার্টিসিপেন্ট হইতে বলা হয়েছিল, কিন্তু আমি তো তখন প্রচুর টিউশনি করতাম, টিউশনি করার কারণে আমার পক্ষে আসলে সম্ভব হয় নাই টিমটার মেম্বার হওয়া। যাই হোক, তারপরও তাদের প্রোগ্রামে আমাকে যেতে হয়েছে, কারণ আমি রিহার্সেল করতে পারি না, এটা ঠিক, রিহার্সেল করার মতো আমার এনাফ টাইম ছিল না টিউশনি করার জন্য। ওইখানে তাদের একটা কম্পিটিশন হয়েছিল, কম্পিটিশন বলতে কিভাবে মানে জিনিসটা ছিল এরকম যে সিগারেট যারা যেটা টোবাকো বিক্রি করে, টোবাকো কি প্রাইস সেনসিটিভ প্রোডাক্ট না প্রাইসিং সেনসিটিভ প্রোডাক্ট? ব্রিটিশ আমেরিকান টোবাকো কি বিক্রি করে? সিগারেট বিক্রি করে। তাদের প্রোডাক্টগুলির নাম বলতে পারবেন কেউ? ব্রিটিশ আমেরিকান টোবাকোর প্রোডাক্টের নাম বলতে পারবেন না? সবই তো ব্রিটিশ আমেরিকান। না, সব ব্রিটিশ আমেরিকান টোবাকোর না। জাপান টোবাকো আছে, আকিজ আছে। ব্রিটিশ আমেরিকান টোবাকোর প্রোডাক্ট কোনগুলি? বেনসন এন্ড হেইজেন্স। আপনারা বেনসন নামে যেটাকে চেনেন, এটার পুরো নাম হচ্ছে বেনসন এন্ড হ্যানসন হেইজেন্স। এন্ড হেরি হ্যাঁ, স্যার হেরিসন না? হেইজেন্স বলা হয়, বেনসন এন্ড হেইজেন্স। আচ্ছা, তারপর হচ্ছে গোললিফ তাদের প্রোডাক্ট, ঠিক না? জি গোললিফ স্যার। হচ্ছে তাদের প্রোডাক্ট। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমি তখন গোললিফের দাম ছিল 2 টাকা, বেনসনের দাম ছিল 4 টাকা। তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি 2010 সালের, এটা 2009 সালের কথা। এবার একটু খেয়াল করে দেখেন, তখন আমাদেরকে বলা হলো যে এটার এক্সপেরিমেন্ট যে করবা সেটা কিভাবে করবা। তখন আমরা একটা প্ল্যানিং করলাম, যে প্ল্যানিংটা করব কিভাবে, যে আমরা প্রথমে একটা শর্ট এস্টিমেট হিসেবে সিগারেটের দাম বাড়াবো 8 আনা করে, বেনসন হবে 4.5 টাকা, গোললিফ হবে 2.5 টাকা। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। গোললিফ হবে 2.5 টাকা, ওকে ফাইন। এবার একটু খেয়াল করে দেখেন, গোললিফ 2.5 টাকা করে আমরা মার্কেটে সিগারেট ছাড়ার একটা প্রস্তাব দিলাম। বাই দিস টাইম বলা হলো যে মার্কেট থেকে যত 50 পয়সা বা 8 আনার কয়েন আছে সব আপনারা তুলে নেবেন। সব কি করবেন? তুলে নেবেন। এবার একটু খেয়াল করে দেখেন, আপনি যখন মার্কেটে গেলেন 2.5 টাকা, তো আপনার কাছে 50 পয়সা তো ভাঙতি নাই, আপনি 3 টাকা দিলেন। 3 টাকা দেওয়ার পর সে তো আপনাকে আর 8 আনা ভাঙতি দিতে পারতেছে না, পারতেছে? 8 আনা ভাঙতি দিতে পারতেছে না। তখন আপনার হাতে অপশন 2টা, এক হচ্ছে 5 টাকা দিয়ে আপনি 2টা সিগারেট কিনবেন, অথবা 8 আনা ছেড়া দিয়ে আসবেন। এখন বেশিরভাগ ক্ষেত্রেই যারা স্টুডেন্ট এরা স্মোকিং করে, এরা একসাথে 2টা সিগারেট কিনে না, এরা একসাথে একটা সিগারেট কিনে। আপনারা কি জানেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি সিগারেট কোথায় বিক্রি হয়? কোথায় স্যার? টিএসসি তে বিক্রি হয়। এটা কি আমি আগে বলেছিলাম? না স্যার, না। সবচেয়ে বেশি সিগারেট বিক্রি হয় টিএসসি তে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, মানুষ আসলে আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে গিয়েছে, যে আসলে এই গোললিফের দাম 2.5 টাকা না, গোললিফের দাম 3 টাকাই, কারণ 8 আনা তো ফেরত পাওয়া যায় না। বেনসনের দাম 4.5 টাকা না, বেনসনের দাম 5 টাকাই। এবার একটু খেয়াল করে দেখেন, যখন মানুষ আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, মাইন্ডে এটা সেট হয়ে গেছে সিগারেটের দাম আসলে 3 টাকা, তখন কি আর 2.5 টাকা রাখার কোনো যুক্তি আছে? না স্যার। মজার ব্যাপার হচ্ছে এই স্ট্র্যাটেজিটার কারণে যারা 2.5 টাকা পে করতে চাইতো সে 5 টাকা দিয়ে 2টা সিগারেট কিনতো। সেল কি আসলে বাড়লো না কমলো? বাড়ছে। এবার একটু খেয়াল করে দেখেন, আপনার নরমালি সিগারেট খাওয়ার ইচ্ছা নাই, কিন্তু আপনার পকেটে এখন একটা সিগারেট পড়ে আছে, এটা নষ্ট হয়ে যাবে, ড্যাম হয়ে যাবে, তখন কি আপনি এটা খাইবেন না ফালায় রাখবেন? সিম্পল জিনিস, যারা স্মোকার তারা এটা খায় ফেলে।
তার মানে যার একটা খাওয়ার ইচ্ছা সেও এখন বাধ্য হয়ে দুইটা খাচ্ছে। প্রাইস বাড়ানোর কারণে যেখানে সেল কমার কথা ছিল এখন কি সেল কমলো না বাড়লো? বাড়ছে স্যার। ফ্যান্টাস্টিক। এবার আস্তে আস্তে যখন সেট হয়ে গেছে যে মানুষের মাথায় এটা আসলে 2.5 টাকা না এটা 3 টাকা, তখন গোল্ডলিফ চিন্তা করলো যে আর 2.5 টাকা রাখার দরকার নাই, এবার 3 টাকা করে দাও। কথা কি বোঝা যাচ্ছে? 3 টাকা করার পর দেখলো তাদের সেলস বিন্দু মাত্র কমে নাই, যে পরিমাণ খাইতো সে সেই পরিমাণই খাচ্ছে। এরপরের থেকে প্রতি বছর 1 টাকা 1 টাকা করে বাড়তে বাড়তে এখন 10 টাকায় এসে ঠেকছে। বেনসন 12 টাকায় এসে ঠেকছে। কথা কি বোঝা যাচ্ছে? স্যার বলেন। স্যার তার মানে এটা মানে এই প্রযুক্তিটা কি মানে আস্তে আস্তে বাড়তেই থাকবে? হ্যাঁ, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশের মধ্যে মানে ওয়ার্ল্ডে সবচেয়ে কম সিগারেটের দাম হচ্ছে বাংলাদেশে, কম? সবচেয়ে কম। এবং ইউএসএ তে যান, ওইখানে আপনি বাংলাদেশে যেরকম খুচরা সিগারেট বিক্রি করে ওইখানে খুচরা সিগারেট বিক্রি করে না। লোক সিগারেটের দাম গভর্নমেন্টই চায় এটা আরো বাড়ুক আরো বাড়ুক আরো বাড়ুক, কারণ লাভ কি? মানে এটা করলে কারণ কি? একটা ধারণা করা হচ্ছে এটা যদি খুব বাইরে যায়, মনে করেন একটা সিগারেটের দাম 20 টাকা 25 টাকা 30 টাকা হয়ে গেল, স্টুডেন্টরা কি আর তখন 10টা সিগারেট খেতে পারবে দিনে? 5টা সিগারেট খেতে পারবে? আর মানে হচ্ছে আপনাকে আমি তো কোনোভাবে যা বলতে পারবো না যে আপনি সিগারেট খান না, পারবো বলতে? আমি আপনাকে কখনো বলতে পারবো না আপনি সিগারেট খান না। রেদার দেন আমি আপনাকে ইনডিরেক্ট ব্যারিয়ার দিতে পারবো যে ঠিক আছে সিগারেটের দাম বাড়ায় দেই, তাহলে সে সিগারেট খাবে না বা কম খাবে। সে সিগারেট কম খাইলে তার লাঞ্চের সমস্যা কম হবে, আর লাঞ্চের সমস্যা কম হলে সে হাসপাতালে কম দৌড়াবে, সে হাসপাতালে কম দৌড়াইলে গভর্নমেন্টের কম ডাক্তার রিক্রুট করলেও চলে, হাসপাতালে তার ইনভেস্টমেন্ট কম হইলেও চলে। এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার আসেন আমাদের প্রায় 3 নাম্বার অবজেক্ট স্ট্র্যাটেজিটা ছিল এস্টিমেটিং দা কস্ট। খেয়াল করেন এটাকে আমরা বলা হয় দা মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ সেটিং এ প্রাইস, কারণ আপনার প্রাইসটা কত হবে সেটা মোস্টলি ডিফাইন করতেছে আপনার কস্ট কত। কথা কি বোঝা যাচ্ছে? এই কস্টকে আমরা 3 ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? 3 ভাগ। একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, একটা হচ্ছে টোটাল কস্ট। একটা কি ফিক্সড কস্ট, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, একটা হচ্ছে টোটাল কস্ট। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, এই ক্লাসে মনে করেন 10 জন স্টুডেন্ট আছে, এই ক্লাসে মনে করেন 10 জন স্টুডেন্ট আছে। কথা কি বোঝা যাচ্ছে? এখন এই ক্লাসটার জন্য আমাকে 1000 টাকা বেতন দেওয়া হয়। কথার কথা, ইউনিভার্সিটি একটা ক্লাস দিলে আমাকে 1000 টাকা বেতন দেয়। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। শোনা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, এটা মনে করেন একটা ফিজিক্যাল ক্লাস, এটা মনে করেন একটা ফিজিক্যাল ক্লাস। এই রুমের ভাড়া হচ্ছে 1000 টাকা। এই রুমের ভাড়া কত? 1000 টাকা। এখন এইখানে যদি 50 জন স্টুডেন্টও ক্লাস করে রুমের ভাড়া 1000 টাকা, এখানে যদি 2 জন স্টুডেন্টও ক্লাস করে এটার ভাড়া 1000 টাকা, এখানে যদি কেউ ক্লাস না করে রুম আমি খালি ফালায় রাখবো তাও এটার ভাড়া 1000 টাকা। ঠিক না? জি স্যার। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে ফিক্সড কস্ট আর আমি যদি 10 জন স্টুডেন্ট ধরি আমাকে 1000 টাকা দিতে হবে, তাহলে আপনাদের পার হেড কত টাকা করে নিতে হবে? 1000 টাকার জন্য কত টাকা করে নিতে হবে? 10 জন স্টুডেন্ট স্যার? হ্যাঁ, আমাকে 1000 টাকা দিতে হবে, এটা আপনাদের কাছ থেকে আমরা ডিস্ট্রিবিউট করে নিব। তাহলে পার 100 হেড টাকা করে? 100 টাকা করে দিতে হবে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, 10 জন স্টুডেন্ট না হয়ে যদি 20 জন স্টুডেন্ট হইতো তাহলে কত টাকা করে দিতে হইতো? 50 যদি 50 জন স্টুডেন্ট হইতো 10 টাকা। কি না 20 টাকা 20 টাকা। আর যদি 100 জন স্টুডেন্ট হইতো 10 টাকা 10 টাকা। 10 টাকা। অনেক কথাটা কি বোঝা গেছে? জি অনেক। স্যার বোঝা গেছে। জি স্যার বোঝা গেছে। আচ্ছা, ফ্যান্টাস্টিক। এবার একটু খেয়াল করে দেখেন, ফিক্সড কস্ট হচ্ছে ওই কস্ট যেই কস্টটা আপনার প্রোডাকশনের সাথে চেঞ্জ হয় না। ফিক্সড কস্ট হচ্ছে ফিক্সড কস্ট আর দোজ কস্ট that remains fixed, that doesn't change with the level of production. আপনার প্রোডাকশন লেভেল চেঞ্জ করার সাথে সাথে যে কস্টটা চেঞ্জ হচ্ছে না সেই কস্টটাকে আমরা ফিক্সড কস্ট বলতেছি। ভেরিয়েবল কস্ট হচ্ছে আপনার প্রোডাকশন লেভেল চেঞ্জ হওয়ার সাথে সাথে যেই কস্টটা চেঞ্জ হচ্ছে সেই কস্টটাকে আমরা বলতেছি ভেরিয়েবল কস্ট। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? তার মানে আমি যদি বেশি প্রোডাকশন করি আমার কস্ট বেশি হবে, আমি যদি কম প্রোডাকশন করি তাহলে আমার কস্ট কম হবে। কথা কি ক্লিয়ার? এবার একটু খেয়াল করে দেখেন, আমার প্রোডাকশন যদি বেড়ে যায়
তাহলে আমার ফিক্সড কস্টটা কি বেশি বেশি ইউনিটে ভাগ হচ্ছে, বেশি বেশি ইউনিটে ভাগ হচ্ছে, ঠিক না? বেশি বেশি ইউনিটে ভাগ হচ্ছে। এবার ভেরিয়েবল কস্ট কোনটা? আপনারা যদি স্টুডেন্টের সংখ্যা বাড়ান তাহলে আমার চেয়ার টেবিলের সংখ্যা বাড়াইতে হবে, ঠিক না? আমার চেয়ার টেবিলের সংখ্যা বাড়াইতে হবে, আমার স্টাফের সংখ্যা বাড়াইতে হবে। এবার একটু খেয়াল করে দেখেন, তাহলে আমি বললাম যে কস্টটা প্রোডাকশনের সাথে চেঞ্জ হয় না সেই কস্টটাকে বলি ফিক্সড কস্ট, যে কস্টটা প্রোডাকশন লেভেলের সাথে চেঞ্জ হয় সেই কস্টটাকে আমরা বলি ভ্যারিয়েবল কস্ট। টোটাল কস্ট ইজ দ্য সাম অফ fixed cost and variable cost. Total cost is the sum of fixed cost and variable cost. এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, ভ্যারিয়েবল কস্টটাকে আপনি আপনার প্রোডাকশন লেভেলের সাথে কমাইতেও পারেন বাড়াইতেও পারেন। আপনার প্রোডাকশন বাড়লে ভেরিয়েবল কস্ট বাড়বে, প্রোডাকশন কমলে ভেরিয়েবল কস্ট কমবে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? কিন্তু ফিক্সড কস্ট যেহেতু ফিক্সড কস্টটা যেহেতু ফিক্সড, এখন আপনার প্রোডাকশন যত বাড়বে আপনার ফিক্সড কস্টটা তো প্রোডাকশন অনুযায়ী তত বেশি ডিস্ট্রিবিউট হইতে থাকবে। তার মানে ওই 1000 টাকা আপনার যত স্টুডেন্ট বাড়বে তত স্টুডেন্টের মধ্যেই সেটা ডিস্ট্রিবিউট হতে থাকবে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এটাকে আমরা ইকোনমিক্স এর ভাষায় বলি ইকোনমিক্স অফ স্কেল। এটাকে আমরা কি বলি? ইকোনমিক্স অফ স্কেল। এবার একটু খেয়াল করে দেখেন, আপনার ক্লাসে স্টুডেন্ট যদি 10 জন হয় তাহলে ওই 10 জন স্টুডেন্টই এই ফিক্সড কস্টটাকে বিয়ার করবে। ক্লাসে স্টুডেন্ট যদি 50 জন হয় ওই 50 জন স্টুডেন্টই এই ফিক্সড কস্টটাকে বিয়ার করবে। তাহলে টোটাল কস্ট কখন কম হবে? 10 জন স্টুডেন্ট হইলে কম হবে না 50 জন স্টুডেন্ট হইলে কম হবে? 50 জন। ফ্যান্টাস্টিক। তার মানে যখন আমরা ইকোনমিক্স অফ স্কেল অ্যাচিভ করতে পারি, তার মানে যে সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাকশন বাড়লে আমার কস্ট কমে যায় সেই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে ইকোনমিক্স অফ স্কেল যখন অ্যাচিভ করা হয় তখন তাদের টোটাল কস্ট কমে। টোটাল কস্ট যদি কমে যায় আমি কি প্রাইস বেশি চার্জ করতে পারবো না কম চার্জ করতে পারবো? কম। কম। প্রাইস কম চার্জ করলে আমার ডিমান্ড কি বাড়বে না কমবে? বাড়বে। ফ্যান্টাস্টিক। তাহলে আমরা দেখব যে আমার প্রোডাক্টের ডিমান্ড কেমন এবং ডিমান্ডের পাশাপাশি আমি ইকোনমিক্স অফ স্কেল অ্যাচিভ করতে পারি কিনা। যদি ইকোনমিক্স অফ স্কেল অ্যাচিভ করতে পারি আমরা সেই লেভেলের প্রোডাকশনের টোটাল কস্টটাকে কমায় আইনা আমি ডিমান্ডটাকে বাড়ায় নিতে পারি। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? শিওর? জি স্যার। বই যাদের আছে এস্টিমেটিং কস্টে দেখেন ভেরিয়েবল কস্ট, টোটাল কস্ট, ফিক্সড কস্ট পাইছেন কিনা? পাওয়া গেছে? ওকে ফাইন। এবার একটু খেয়াল করে দেখেন, অ্যানালাইজিং দ্য কম্পিটিটরস কস্ট, প্রাইস এন্ড অফার। এখন মার্কেটিং জিনিসটাই হচ্ছে চোখ কান খোলা রেখা কাজ করতে হবে। আপনি চোখ কান বন্ধ রেখা কাজ করছেন তো আপনি মরছেন। একদম সহজ কথা। আপনি মানে চোখ কান বন্ধ রেখা কাজ করছেন তো আপনি মরছেন। একটা এক্সাম্পল দেই তাহলে আপনার জন্য বোঝা সহজ হবে। গভীর রাত্রে আফজাল সাহেব হচ্ছেন একজন ভদ্রলোক। আফজাল সাহেব কি? ভদ্রলোক। হ্যাঁ, আফজাল সাহেব একজন ভদ্রলোক। তখন উনি গভীর রাতে ওনার ওয়াইফ ওনাকে ডাকায় উঠায় বলতেছে যে তিরঙ্গি সিনেমার নায়িকার নাম কি বলো। তিরঙ্গি একটা পুরান সিনেমা 90 দশকের। তখন বললো তিরঙ্গি সিনেমার নায়িকার নাম হচ্ছে সঙ্গীতা বিজরানি, আজহার উদ্দিনের সাবেক স্ত্রী সঙ্গীতা বিজরানি। তো বলতো তারপর সে পরবর্তী কোশ্চেন করলো যে বলতো দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এই মুভিতে কাজলের নাম কি ছিল? সে বললো যে সিমরান ছিল। আরে তুমি তো পারছো, ভেরি গুড ভেরি গুড। বলতো 2008 সালে ভারত আর পাকিস্তান যে সেমিফাইনাল খেলা হয়েছিল সেই সেমিফাইনালে সচিন টেন্ডুলকার কত রান করছিল? সে বললো 98 রান করছিল। বলে ও আচ্ছা গুড গুড। তো বলতো এই যে আমাদের বাসার অপোজিটে যে নীলিমা ভাবি আছে, নীলিমা ভাবি সাজেক গিয়েছিল, উনি যে সাজেক থেকে ফিরে আসছে আজকে কত দিন হয়েছে? কতক্ষণ চুপ থেকে বলে এক্সাক্ট 2 মাস 4 দিন হয়েছে। তখন হাজবেন্ড বলতেছে রাত বাজে 3টা, এই 3টার সময় তুমি আমাকে ঘুম থেকে উঠায় আইনা এই সমস্ত প্রশ্ন করতেছো, এটার মানে কি? স্ত্রী তখন বলল মানে হচ্ছে এটা গতকালকে আমার বার্থডে ছিল। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপর 3টার দিকে এসে বুঝলো যে চারদিকে আসলেই শুনশান নীরবতা। তার মানে হচ্ছে খেয়াল করে দেখেন মার্কেটিং এ যখন আপনি চোখ কান খোলা না রাখবেন তখন আপনার কম্পিটিটরের অ্যাকশন আসলে আপনি বুঝতে পারবেন না। আপনার কম্পিটিটর আইসা আপনার প্রোডাক্ট নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না।
আপনি টেরও পাবেন না। এই জিনিসগুলিকে আমরা বলি যে কিছু কিছু কম্পিটিটর আছে আপনার চারপাশে আছে, আপনি তাদেরকে দেখতেছেন। এমনও কিছু কম্পিটিটর আছে আপনি তাদেরকে দেখতেছেনও না, আপনি তারা যে আপনার কম্পিটিটর আপনি জানেনও না। এই সমস্ত কম্পিটিশন গুলিকে আমরা বলি হাইপার কম্পিটিশন। কি কম্পিটিশন বলি? হাইপার কম্পিটিশন। একটা এক্সাম্পল দেই তাহলে আপনি বুঝবেন। মনে করেন রাজের গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে? রাজের গার্লফ্রেন্ড আছে। এখন কোনো কারণে রাজের গার্লফ্রেন্ডের সাথে রাজের 15-20 দিন ধরে কোনো কথাবার্তা হচ্ছে না। এখন রাজ কি করছে জানেন? রাজ সবসময় আলিফকে চোখে চোখে রাখতো, কারণ রাজ জানে আলিফও রাজের গার্লফ্রেন্ডকে পছন্দ করে। রাজ কি জানে? আলিফও রাজের গার্লফ্রেন্ডকে পছন্দ করে। এই জন্য রাজ সবসময় তার গার্লফ্রেন্ডের দিকেও চোখ রাখতো, আবার একটা সিসি ক্যামেরা সবসময় আলিফের পিছনেও সেট করে রাখতো। এখন 15 দিন যখন রাজের গার্লফ্রেন্ডের সাথে রাজের কথা হচ্ছে না, রাজ আবার টেনশনে আছে কোন দিকে আবার আলিফ চান্স নিয়ে নেয়, সেটাও তো বিপদ। এখন একটু খেয়াল করে দেখেন, 15 দিন পর রাজ ডিসিশন নিল যে গার্লফ্রেন্ডের বাসায় যায় সে তার কাছ থেকে মাপ চেয়ে নিবে। কথা কি বোঝা যাচ্ছে? এখন বাসায় যখন গেল গিয়ে কলিং বেল চাপ দিল, গার্লফ্রেন্ডের বাসার কাজের বুয়া দরজা খুললো। এখন দরজা খোলার পর সে তাকে বলল যে মিলি আছে বাসায়? বলে না আপাতত তো নাই, আপাতত তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে কখন হইলো, কবে হইলো? যে পোলা ইটালি থাকে, আপাতত গতকালকে গেছে ওগা। কেমনে গেল, কি হইলো? ছেলে আসছে, প্রস্তাব দিছে, ছেলের গ্রিন কার্ড ছিল, ওয়াইফ নিয়ে যেতে পারবো, প্রসেসিং সে কেমনে কেমনে কইরা ফেলছে, কইরা সে গতকালকে নিয়ে গেছে। চিন্তা করে দেখেন, রাজ তার কম্পিটিটর কাকে মনে করছিল? আলিফকে। প্রোডাক্ট নিয়ে গেল কে? হ্যাঁ, খেয়াল করে দেখেন। এখন শুধুমাত্র আপনি যখন প্রাইস সেট করবেন, আপনি আপনার কস্টিং অ্যানালিসিস করে, আপনার এনভায়রনমেন্ট অ্যানালিসিস করে সেট করবেন না। আপনার কম্পিটিটর তার কি কস্ট হচ্ছে, সে কিভাবে প্রাইস সেট করতেছে, সে তার কাস্টমারের কাছে কিভাবে পৌঁছায় দিতেছে, ওই জিনিসগুলি মাথায় রেখেও আপনাকে প্রাইস সেট করতে হবে। নতুবা কি করবে? আপনার কাস্টমার আরেকজনে নিয়ে চলে যাবে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ওকে, ফ্যান্টাস্টিক। মার্কেটিং আমার অনেক প্রিয় সাবজেক্ট। কিন্তু আমি মার্কেটিং করানোর সুযোগ কম পাই। যাক, আল্লাহ পাক এবার সুযোগ করে দিয়েছে। আপনাদের ভালো লাগতেছে তো মার্কেটিং এর ক্লাস? জি স্যার। ওকে, ফাইন। এবার আসেন সিলেক্টিং দা প্রাইসিং মেথড। এবার আপনি সব ঠিকঠাক করলেন, এবার আপনার প্রাইসিং মেথডটা কি হবে? খেয়াল করে দেখেন, এখানে কয়েক ধরনের প্রাইসিং মেথডের কথা বলা আছে। 1 নাম্বার বলা আছে মার্কআপ প্রাইসিং, 2 নাম্বার কথা বলা আছে টার্গেট রিটার্ন প্রাইসিং, আরেকটা মেথড বলা আছে পারসিভ প্রাইসিং, এবং আরেকটা মেথড বলা আছে কি ভ্যালু প্রাইসিং এবং গোয়িং রেট প্রাইসিং, এবং ফাইনালি আরেকটা কথা বলছে অকশন টাইপ প্রাইসিং। আমরা সবগুলি একটু পড়বো। মজার জিনিস খেয়াল করে দেখেন, মার্কআপ প্রাইসিং কথাটার অর্থ হচ্ছে আপনি একটা নির্দিষ্ট লেভেলের মার্কআপ অনুযায়ী, আমরা যেটা বলি না 10%, 20%, এরকম মার্কআপে প্রাইস করবেন, যে আমি 10% প্রফিট করব, 20% প্রফিট করব, 25% প্রফিট করব। কথা কি বোঝা যাচ্ছে? এখন মার্কআপ প্রাইসিং যখন আপনি সেট করবেন, তখন হচ্ছে আপনাকে প্রথমে কি করতে হবে? একটা নির্দিষ্ট লেভেলের প্রথমে হচ্ছে আপনাকে কস্ট কত সেটা ডিফাইন করতে হবে। আপনার কি ডিফাইন করতে হবে? কস্টটা কত সেটা ডিফাইন করতে হবে। এখন কস্ট ডিফাইন করার জন্য আপনাকে প্রথমে আমরা কি বলছি? কস্ট ইজ ইকুয়াল টু ভ্যারিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট। এবং একটু খেয়াল করে দেখেন, আপনাদের বইটাতে দেখা যাচ্ছে যে প্রথমে কস্ট, ইউনিট কস্ট কিভাবে ডিফাইন করেছে? ভ্যারিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলস। পাওয়া গিয়েছে ভ্যারিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলস। পাওয়া গিয়েছে? আলিফ পাওয়া গেছে? জি স্যার। দেবাশিস জি না স্যার। তাহলে আপনি আমাকে বলতেছেন না কেন পাওয়া যায় নাই? স্যার আমার স্যার মনে হয় স্যার বই স্যার মিলতেছে না স্যার। মানে আপনার বই, আপনার তো ফিলিপ কটলারের বই নাই, আছে ফিলিপ কটলারের বই? না স্যার। তাইলে মিলবো কেমনে? আপনি তো লাস্ট ক্লাস দেখছেন হচ্ছে নামে, কামে তো কিছু করেন নাই। বইয়ের নামই দেন না অনেক। তুমি মার্কেটিং ম্যানেজমেন্টের বইটা বাইট করো। কোর্স করছিলা না? বই আছে ওর কাছে তো বই নাই। না কোর্স করছে তো স্যার, বই থাকবে একটা। করছি স্যার, কোর্সটা স্যার করছি স্যার আমি স্যার। আমি তো করছেন, বই তো খায়া ফেলাইছেন। বইটা বাইট করো। দেখেন তো এবার দেখা যাচ্ছে কিনা?
দেখা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে কিনা? জি স্যার। আচ্ছা দেখেন তো এবার দেখা যাচ্ছে? জি স্যার। ইউনিট কস্ট ইজ ইকুয়াল টু ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ইউনিট সেলস, ঠিক না? কারণ ভেরিয়েবল কস্ট আমি যে পরিমাণ প্রোডাকশন করব প্রতি ইউনিটের জন্য, এটা প্রতি ইউনিটের জন্য কস্ট, তার মানে এক ইউনিটের জন্য আমার ভেরিয়েবল কস্ট কত প্লাস টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই নাম্বার অফ ইউনিট। এখন ফিক্সড কস্ট মনে করেন 1000 টাকা, আপনি 100 ইউনিট প্রডিউস করছেন, প্রতি ইউনিটের জন্য দাম হবে ফিক্সড কস্ট হবে 10 টাকা। ফিক্সড কস্ট 1000 টাকা, আপনি 50 ইউনিট প্রডিউস করছেন, প্রতি ইউনিটের জন্য আপনার দাম হবে 20 টাকা, ঠিক না? ফিক্সড কস্ট 1000 টাকা, আপনি 10 ইউনিট প্রডিউস করছেন, তাহলে প্রতি ইউনিটের জন্য আপনার ফিক্সড কস্ট হবে 100 টাকা। এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? শিওর? শিওর? আচ্ছা এবার একটু স্যার খেয়াল একটু করুন। আরেকবার স্যার একটু স্যার বললে হ্যাঁ, ভালো। আবার বলতেছি, ভেরিয়েবল কস্টটা হচ্ছে আপনার প্রতি ইউনিটের জন্য সেম, আপনি যত ইউনিট প্রডিউস করবেন ভেরিয়েবল কস্ট হবে তত, তার মানে প্রতি ইউনিটের জন্য আমার একটা ভেরিয়েবল কস্ট সেটা ডিটারমাইন করা আছে, প্লাস ফিক্সড কস্ট হচ্ছে এটা ফিক্সড, আমি 100 ইউনিট মনে করেন আমার ফিক্সড কস্ট হচ্ছে 1000 টাকা, আমি যদি 100 ইউনিট প্রডিউস করি তাহলে আমার ফিক্সড কস্ট পার ইউনিটের জন্য ফিক্সড কস্ট হবে 10 টাকা, আমি যদি 50 ইউনিট ফিক্সড প্রডিউস করি তাহলে আমার পার ইউনিটের জন্য ফিক্সড কস্ট হবে 20 টাকা, আমি যদি 10 ইউনিট প্রডিউস করি তাহলে আমার পার ইউনিটের জন্য ফিক্সড কস্ট হবে 100 টাকা। কথা কি বোঝা গিয়েছে? স্যার এটা কি ফিক্সড থাকবে অল টাইম? ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট তো ফিক্সড, এবার আপনার ইউনিট অনুযায়ী পার ইউনিটের জন্য আপনি বের করবেন। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? ক্লিয়ার কিনা? যদি না বুঝেন আবার বলেন। রাজ, জি স্যার। যেটা আমি ক্লাসের এক্সাম্পলটা দিলাম যে টোটাল ক্লাসের ফিক্সড কস্ট হচ্ছে 1000 টাকা, 10 জন স্টুডেন্ট থাকলে আপনার খরচ হবে 100 টাকা, 50 জন হইলে 20 টাকা, 100 জন হইলে 10 টাকা। এবার দেখেন আপনি ইউনিট কস্ট পেয়ে গেছেন, এখানে কত আছে ইউনিট কস্ট কেউ আমাকে বলেন? নো, 10 বইয়ে কি 10 টাকা আছে ইউনিট জি কস্ট? স্যার। ভেরিয়েবল কস্ট পার ইউনিট 10 টাকা। ভেরিয়েবল কস্ট 10 টাকা, আর টোটাল ইউনিট কস্ট কত আসছে? 50,000। 50 নো নো 300। 16 16 টাকা আসছে। ও ক্যালকুলেশন করে টোটাল ভ্যালুটা আসছে 16। 16 টাকা। খেয়াল করে দেখেন, অ্যানসার করলেই আপনি যে ভুল অ্যানসার করতেছেন ভুলটা রেকটিফাই করার সুযোগ পাবেন, আর যদি চুপ করে থাকেন ওই ভুলটা নিয়ে চুপ করে থাকবেন, পরীক্ষার হলে যে ভুলটাই করবেন। কথা কি বুঝতে পারছি? জি ভুললে স্যার। যতক্ষণ আপনি শরম পাইবেন, ভয় পাইবেন, আপনি ভাই নতুন কিছু শিখতে পারবেন না। আর ভুল হইতেই পারে, এটা নিয়ে যখন আপনি সামনে আগাবেন তখন আপনার ভুলটা শুধরাবে এবং আপনি নতুন কিছু শিখা তারপর রেকটিফাই করে নিজেকে আগায় যেতে পারবেন। আচ্ছা এবার আসেন, মার্কআপ প্রাইস ডিটারমাইন করার একটা ফর্মুলা আছে, দেখা যাচ্ছে নিচে ফর্মুলাটা দেওয়া আছে। ফর্মুলাটা কি? ইউনিট কস্ট ডিভাইডেড বাই 1 মাইনাস ডিজায়ার্ড রিটার্ন অন সেলস। স্যার ইউনিট কস্ট, মার্কআপ কস্ট, মার্কআপ কস্ট মানে কি? মার্কআপ কস্টের এই ফর্মুলাটাই আমি বললাম। মার্কআপ কস্ট হচ্ছে মার্কআপ প্রাইস, যেটাকে আমরা বলি মার্কআপ প্রাইস হচ্ছে আমি কোন একটা প্রোডাক্টের কত প্রাইস ডিটারমাইন করব, মার্কআপ পলিসিতে কত প্রাইস ডিটারমাইন করব। মার্কআপ কথার অর্থ হচ্ছে আমি কত পার্সেন্ট প্রফিট চাই, সোজা কথা আমি নির্দিষ্ট একটা পার্সেন্টেজে বা রিটার্ন আমি চাচ্ছি। তাহলে ফর্মুলাটা আমি কি বললাম? ইউনিট কস্ট ডিভাইডেড বাই 1 মাইনাস ডিজায়ার্ড রিটার্ন অন সেলস। সূত্রটা কি বোঝা গিয়েছে? স্যার ডিজায়ার্ড রিটার্ন অন ডিজায়ার্ড রিটার্ন অন সেলস মানে সেলস এর উপরে আমার কতটুক রিটার্ন আমি আশা করতেছি। ডিজায়ার্ড মানে হচ্ছে আমি চাইতেছি। ইউর ডিজায়ার্ড গ্রেড ইজ এ, আপনি আশা করতেছেন আপনি এ পাবেন। ইউর ডিজায়ার্ড গ্রেড ইজ এ মাইনাস, আপনি আশা করতেছেন আপনি বি মাইনাস পাবেন, মানে আপনি এটা চাচ্ছেন, এটা আপনি ডিজার্ভ করেন। তাহলে মার্কআপ প্রাইসটা হবে আপনার ইউনিট কস্ট আপনি জানেন ডিভাইডেড বাই 1 মাইনাস ডিজায়ার্ড রিটার্ন অন সেলস। সেলস এর উপরে আপনি কতটুক রিটার্ন চান। তাহলে আপনার ইউনিট কস্ট কত আসছে? 16 ডিভাইডেড বাই, আপনি এখানে বলতেছে আপনি 20% রিটার্ন ডিজায়ার করতেছেন, তাহলে 1 মাইনাস 0.20। কথা কি বোঝা যাচ্ছে? 0.20। তাইলে মার্কআপ সিস্টেমে তার প্রাইস কত হবে? 20। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার একটু আসেন আমরা সামনের দিকে যাই। খেয়াল করে দেখেন এই টোটাল প্রোডাকশনে যা আপনার ইনভেস্টমেন্ট ধরছেন আপনি 1 লক্ষ, এই টোটাল প্রসেসে আপনার ইনভেস্টমেন্ট ধরছেন আপনি 10 লক্ষ টাকা। ইনভেস্টমেন্ট কত ধরছেন?
10 10 লক্ষ লাখ। টাকা। আচ্ছা, আমাদের পরবর্তী কনসেপ্টটা হচ্ছে টার্গেট রিটার্ন প্রাইসিং। পাইছেন? জি স্যার। টার্গেট রিটার্ন প্রাইসিং পাওয়া গিয়েছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, টার্গেট রিটার্ন প্রাইসিং কথাটার অর্থ হচ্ছে আমি যে পরিমাণ টাকা ইনভেস্ট করছি সেই ইনভেস্টের উপরে আমি কত পার্সেন্ট রিটার্ন চাচ্ছি। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। মার্কআপ প্রাইসিং এ আমি রিটার্ন চাইছি প্রোডাক্টের কস্টের উপরে, আর এখানে আমি রিটার্ন চাচ্ছি আমার ইনভেস্টমেন্টের উপরে। কার উপরে? ইনভেস্টমেন্ট। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, ইনভেস্টমেন্টের উপরে যখন আমি রিটার্ন চাচ্ছি তখন আমার ফর্মুলাটা হচ্ছে ইউনিট কস্ট প্লাস ডিজায়ার্ড রিটার্ন মাল্টিপ্লাই উইথ ইনভেস্টেড ক্যাপিটাল ডিভাইডেড বাই ইউনিট সেলস। আবার বলতেছি, ইউনিট কস্ট টার্গেট রিটার্ন প্রাইস ইজ ইকুয়াল টু ইউনিট কস্ট প্লাস desired return multiply with invested capital divided by unit sales। এবার আসেন, আমার ইউনিট কস্ট কত টাকা ছিল? 16। 16 টাকা ছিল। সবাই কি বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। শিওর? 16 টাকা ছিল। আমার ডিজায়ার্ড রিটার্ন কত ছিল? 20। 20। আমি ধরে নিলাম এখানেও 20। ইনভেস্টেড ক্যাপিটাল আমি কত বলছি? 10 লাখ। 10 লাখ ডিভাইডেড বাই আমার ইউনিট সেলস কত ছিল? 50,000। 50,000। ফ্যান্টাস্টিক। এতটুকু পর্যন্ত কি বোঝা গিয়েছে? জি স্যার। তাহলে দেখেন তো আমার দুই সিস্টেমে কিন্তু প্রাইস সেম আসছে, ঠিক না? জি স্যার। কারণ কি আমার ডিজায়ার্ড রিটার্নটাকে আমি সেম ধরছি, ঠিক না? ডিজায়ার্ড রিটার্ন যদি চেঞ্জ ধরতাম তাহলে চেঞ্জ আসতো। পরবর্তী পয়েন্টটা বলতেছে ব্রেক ইভেন ভলিউম। এখন দেখেন, আপনি ধারণা করতেছেন আপনার 50,000 ইউনিট সেল হবে, বাস্তবে কি 50,000 ইউনিট সেল হবে এমন কোনো গ্যারান্টি আছে? না। না স্যার। 50,000 ইউনিটের বেশি যদি সেল হয় আপনি বেশি সেল করতে পারবেন না, কারণ আপনার প্রোডাকশন হচ্ছে 50,000 ইউনিট, আপনি এর চেয়ে বেশি সেল করবেন কই থেকে? কিন্তু কম সেল যদি হয় আপনার প্রফিট কি বাড়বে না কমবে? কমবে। কমবে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, এখন সেল কমতে কমতে থাকলে আপনার প্রফিট কমবে। আচ্ছা, সেল যদি খুব বেশি কমা যায় তাহলে কি কোনো একটা পর্যায়ে এসে আপনার লস হয়ে যাবে না? হ্যাঁ। জি স্যার। কথা কি বোঝা যাচ্ছে? কিন্তু সেল কমলে আপনার প্রফিট কমবে, সেল বেশি কমলে আপনার লস হবে। তার মানে সেলের এমন একটা স্ট্যাটাস আছে, যেই স্ট্যাটাসে বা সেলের এমন একটা ভলিউম আছে যে ভলিউমে আসলে আপনার প্রফিট হবে 0। তার মানে ওইখানে আপনার কোনো লাভও হবে না, আপনার কোনো লসও হবে না। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। সেই পজিশনটাকে আমরা বলি ব্রেক ইভেন ভলিউম। সেই ভলিউমটাকে আমরা কি বলি? Break even volume. That means break even volume is a volume for that quantity of sales company will not have any profit and company will not have any loss. এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। শিওর? আচ্ছা, এবার একটু খেয়াল করেন, ব্রেক ইভেন ভলিউমের একটা ফর্মুলা দিয়েছে তারা, পাইছেন? জি স্যার। দেখেন তো ফর্মুলাটা কি বলছে? ফিক্সড কস্ট ডিভাইডেড বাই প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। বোঝা গিয়েছে? জি স্যার। আচ্ছা, এবার আমি যদি বলি সেই ব্রেক ইভেন ভলিউমটা কত আসছে? 30,000। 30,000। এই 30,000 হচ্ছে ইউনিট। এই 30,000 কি ইউনিট। আর ওই যে 20 পাইছেন ওইটা কি? ইউনিট প্রাইস। এখন যদি আমি বলি ব্রেক ইভেন রেভিনিউ কত হবে, ব্রেক ইভেন রেভিনিউ কত হবে সেটা কি বের করা যাবে? ব্রেক ইভেন রেভিনিউ কত হবে? কত টাকা রেভিনিউর জন্য আপনার কোনো প্রফিটও হবে না, কোনো লসও হবে না? জি স্যার। কিভাবে বের করবেন? স্যার 30,000 মাল্টিপ্লাই করব 20 এর সাথে। ফ্যান্টাস্টিক। আপনারা কি সবাই এটা বুঝতে পারছেন? না স্যার। স্যার। খেয়াল করে দেখেন, আপনার ব্রেক ইভেন ভলিউম হচ্ছে 30,000। এই 30,000 হচ্ছে ইউনিট, ঠিক না? আচ্ছা, প্রতি ইউনিটের জন্য আপনি প্রাইস কত পাইছেন? পার ইউনিটের জন্য প্রাইস প্রতি ইউনিটের জন্য প্রাইস কত 20 পাইছেন? টাকা। 20 20 টাকা। টাকা। তাহলে এক ইউনিটের প্রাইস হচ্ছে 20 টাকা। ব্রেক ইভেন ভলিউম হচ্ছে 30,000 ইউনিট। 30,000 ইউনিটের প্রাইস কত? 30,000 ভাগ 20। 30,000 30,000 ভাগ 20। ভাগ এক ইউনিটের দাম 20 টাকা। 30,000 ইউনিটের দাম কত? আচ্ছা। হ্যাঁ, কি বলেন? ও আচ্ছা বললে হইব না, কি হইব? খেয়াল করেন, আমরা দোষটারে সবসময় চাপায় নিতে চাই। আমি যে জানি না এটার আমি চাপায় নিতে চাই। ও আচ্ছা বলছেন তো, আপনি তো বুঝছা বলছেন, তো এবার বলেন ও আচ্ছা আপনি কি বুঝছা বলছেন? আলিফ স্যার। আমাকে বলেন, এক ইউনিটের দাম 20 টাকা, 5 ইউনিটের দাম কত? 100। কেমনে বের করছেন?
গুণ করে 5 এর সাথে 5 এর সাথে 20 গুণ দিছেন, তাহলে 1 ইউনিটের দাম 20 টাকা হলে 30,000 ইউনিটের দাম কত হবে? স্যার 6 লাখ 6 লাখ। গুণ হবে কেমনে স্যার, বাইর করছেন? গুণ করে স্যার। গুণ করে গুণ স্যার। কইরা। তাইলে এটা এতক্ষণ বলেন নাই কেন? একটু সবার চেহারা দেখি দাঁড়ান। শুনেন, মার পেট থেকে কেউ শিখা আসে? না স্যার, আমি কি মার পেট থেকে শিখা আসছি না পইরা তারপরে শিখছি? আমার বইটা দেখলে বোঝা যায় না যে আমি কেমনে দাগায় দাগায় পড়ছি? আমার মতো দুনিয়া সবাই পইরা শিখে, ঠেক্কা শিখে। আমার মতো দুনিয়া সবাই পইরা শিখে, ঠেক্কা শিখে। যেই জায়গায় ঠেকছেন ওই জায়গায় শিখছেন, যেই জায়গায় ঠেকেন নাই ওই জায়গায় শিখেন নাই। একটা গল্প বলি, শুনেন, মনে রাখেন এই গল্পটা। এক লোক চিড়িয়াখানায় গেছে, কথা বোঝা গেছে? চিড়িয়াখানায় গিয়া চিড়িয়াখানায় বানর দেখছে। কি দেখছে? বানর দেখছে। তা বানর দেখে বানর একটা বাদাম দিছে খাওয়ার জন্য। বানর এই বাদামটা তার ব্যাক সাইডে পশ্চাৎ দেশে ঘষছে, ঘষা তারপরে খাইছে। ওই লোক বললো এটা কেমন কিসিমের সিস্টেম, বানরে বাদাম দিছি ও চোলা খায়া ফেলাইবো, ও পশ্চাৎ দেশে ঘষা তারপরে বাদাম খায় কেন? বানরের মালিককে ডাকছে, ডাকছে বলে যে ভাই বানরের এই কোয়ালিটি কেন? তো সে বলতেছে যে ভাই কিছুদিন আগে এক ফাজিল লোক আসছিল, আইসা বানরে বেল দিছিল, বানর তো বেল খায়া ফেলাইছে, খায়া বেল তো আর বের হয় না। কথা কি বোঝা গেছে? বেল তো আর বের হচ্ছে না এখন থেকে, তারপরে তার পেট কাইটা তারপরে বেল বের করতে হয়েছে। এখন থেকে বানরে যখন কোনো খাবার দেয়, বানর আগে দেখে যে এটা বাইরে হইব কিনা, মাপ নেয়, নিয়ে তারপরে সে খায়। কথা কি বোঝা গেছে? তখন বললো আচ্ছা তাহলে তো এটা একটা ডেয়ারিং জিনিস, ঠিক আছে আমি জাস্টিফিকেশন পাইলাম। তারপর সে কিছুদিন পর বানরের আবার চিড়িয়াখানায় গেছে, বানর একটা কলা দিছে। বানর কি করছে, সেই কলা দিয়ে পানি চুবাইয়া দিছে, চুবাইয়া আবার সেই পশ্চাৎ পেজে ঘইসা তারপরে আইসা কলা খাওয়া শুরু করে দিছে। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? সে তো অবাক, আরে এবার দিয়ে আবার নতুন সিস্টেম। আবার বানরের মালিকরে ডাকছে, ডাকে বললো যে ভাই এইবার এই সিস্টেম কেন? তো ভাই আরেক লোক আসছিল, সে বানরে যে সিগারেট দিয়ে দিছে, জ্বলন্ত সিগারেট। বানর তো ওই সিস্টেমে মাপ নিতে যায় গেছে, ঘষা যে দিছে সিগারেটের লাইগা তোর জান শেষ। তখন সিগারেট কেমনে নিবায়? পানিতে নিবায়। তখন তার মাথায় ঢুকছে যে সিগারেট কোনো খাবার দিলে সেটা প্রথমে পানিতে চুবায়, পানিতে চুবায় ঠান্ডা করে, ঠান্ডা করে মাপ নেয়, মাপ নিয়ে তারপরে খায়। কথা কি বোঝা যাচ্ছে? মার পেট থেকে ভাই আমরা কেউ শিক্ষা আসি নাই, আমরা ভুল করবো এটাই স্বাভাবিক, একদম সহজ কথা। আমি আপনাদের ল্যাঙ্গুয়েজেই বললাম যে আমরা ভুল করব, আমরা ভুল করবো, এটাই স্বাভাবিক। ভুলের থেকে আমরা শিক্ষা নিব, ভুলের উপরে অটল থাকলে সেটা অস্বাভাবিক, সেটা অন্যায়। ভুল করলে ভুল থেকে শিক্ষা রেকটিফাই হবো। ভুল প্রকাশ করতে লজ্জা পাওয়া লাভ নাই, তাহলে আপনার ভুলটা আপনার ভিতরে রয়ে গেল। আপনি কারে লজ্জা পাইতেছেন? এদের আপনার ক্লাসমেটকে পাস করে আসলে এক একজনের পথে চলে যাবো। আপনি যদি আপনাকে রেকটিফাই না করেন আপনি ধরা খায়া যাবেন, তাহলে আপনি কেন তাকে লজ্জা পায়া নিজের ক্ষতি করতেছেন? কথা কি বোঝা যাচ্ছে? আমার ভাই মানে শিখার ব্যাপারে আমার লাজ শরম কম। শিখার ব্যাপারে কারো যদি আমার পায়ে ধরতে হয়, ভাই আপনার পায়ে ধরে আমি বসে থাকবো, গোলামি করবো। আপনি এই জিনিসটা পারেন, এই জিনিসটা আমার শিখায় দেন, এটা আমার দরকার। যে মুহূর্তে শিখা গেলাম সেই মুহূর্তে আমি উদ্ধার হয়ে গেলাম। কথা কি বুঝাতে পারছি? অ্যাটিটিউডটা এইভাবে ডেভেলপ করেন। শিখার ক্ষেত্রে কোনো লজ্জা নাই, ছোট হওয়া নাই। আপনার অজ্ঞানতাকে আপনি লুকায়েন না, প্লিজ লুকায়েন না। আমার কাছে তো আপনি শিখতে আসছেন, আমি অল্প জানি, যতটুকু জানি এতটুকু আপনাকে শিখাইয়া দেই। আপনি লুকায় গেলে তো আমার খুঁজে বের করতে কষ্ট। কথা বুঝাতে পারলাম? আপনারা কি রাগ করছেন কথাগুলি শুনা? না স্যার, প্লিজ রাগ করেন না। আমি আপনাদের শিক্ষক বলেন, বড় ভাই বলেন, যাই বলেন, আমি আপনাদের ভালো চাই। আমি আপনাদের ভালো, এই গল্পগুলি বলার উদ্দেশ্য হচ্ছে গল্পগুলি অনেকটা জোকসের মতো, কিন্তু এইগুলি দিয়ে আপনার মাথায় কিন্তু জিনিসটা আটকায় গেল, এগুলি দিয়ে আপনার মাথায় জিনিসটা আটকায় গেল। আচ্ছা আমরা কি ব্রেক ইভেন প্রাইস, ব্রেক ইভেন ভলিউম এগুলি বুঝতে পারছি? বুঝতে পারছি? ওকে, এবার আসেন পরবর্তী পেজটা বলতেছে কি প্রাইসড ভ্যালু, সরি পারসিভড ভ্যালু প্রাইসিং। পারসিভড ভ্যালু প্রাইসিং পাওয়া গিয়েছে? পাওয়া গিয়েছে? পরবর্তী পয়েন্টটা ছিল পারসিভড ভ্যালু প্রাইসিং, পাওয়া গিয়েছে কিনা? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো,
হ্যালো। জি স্যার। আচ্ছা, খেয়াল করে দেখেন পারসিভ ভ্যালু প্রাইসিং পাওয়া গিয়েছে? দেখেন তো আপনারা বইয়ে পাইছেন? আপনারা কি বইয়ে পাইছেন? স্যার ওকে, ফাইন। এবার একটু খেয়াল করে দেখেন পারসিভ ভ্যালু প্রাইসিং কথাটার অর্থ হচ্ছে আপনি আপনার কাস্টমারকে যেরকম পরিমাণ ভ্যালু দিবেন তার কাছ থেকে ঠিক সেরকম প্রোডাক্ট পরিমাণ প্রাইস রাখবেন। একদম সহজ কথা। আপনি আপনার কাস্টমারকে যেরকম পরিমাণ ভ্যালু দিবেন ঠিক সেরকম পরিমাণ প্রাইস রাখবেন। আপনারা বার্গার খাইছেন না দোকানে যায়? বার্গার খাইছেন? আমি লাস্ট কিছুদিন আগে একটা বার্গার খাইছি, খুব সম্ভব 2 দিন আগে। সেরকম কোয়ালিটির একটা বার্গার খাইছি এবং আমার কাছে প্রাইসটা খুব ভালো মনে হয়েছে। প্রাইস ছিল 20 টাকা এবং বার্গারটা আমার কাছে এক্সেপশনালি ভালো রকমের একটা বার্গার মনে হয়েছে। তার ঠিক 2 দিন আগে আরেকটা বার্গার খাইছি, সেই বার্গারটার দাম ছিল 50 টাকা। ফুড পান্ডার মাধ্যমে অর্ডার দেওয়াতে আমি দাম পাইছি 40 টাকা। তারও আবার 2-4 দিন আগে আরো একটা বার্গার খাইছি, সেই বার্গারটার দাম ছিল 70 টাকা। কথা কি বোঝা যাচ্ছে? সেটা কি বোঝা যাচ্ছে? তারও আবার কিছুদিন আগে আরেকটা বার্গার খাইছি, সেটার দাম ছিল 150 টাকা। আবার আমার ছোট ভাই একটা বার্গার খাইছে কি বাবা রাফিতে, সেই বার্গারের দাম ছিল 350 টাকা। কথা কি বোঝা যাচ্ছে? খেয়াল করেন 20 টাকার বার্গারটাও ভালো, 40 টাকার বার্গারটা খায়ও আমি বলছি ভালো, 70 টাকার বার্গার খায় আমি বলছি ভালো, 150 টাকার বার্গারটা খায়ও আমি বলছি ভালো। বাবা রাফির যে 350 টাকা দামের বার্গার সেটাও আমার ভাই খায় বলছে ভালো। সবই তো বার্গার, দাম ডিফারেন্ট হলো কেন? আপনারা বার্গার খাইছেন তো? খাইছেন না? বার্গার কি বুঝেন তো? হ্যাঁ, আমার চেয়ে ভালো জায়গায় আপনারা বার্গার খাইছেন। হ্যাঁ, আমি তো গরিব মানুষ, বাবা রাফির বার্গার আমি খাবো না। কোয়ালিটি বেদে দাম মানে হ্যাঁ, ইয়া হয়েছে। এটাকে বলা হয় পারসিভ ভ্যালু প্রাইসিং। আপনি যেরকম ভাবে আপনাকে দেওয়া হচ্ছে, আপনি একটা প্রোডাক্টকে যেরকম, আমি কি যে বার্গারটা 20 টাকা দাম, আমি সেই বার্গারটাকে কি 150 টাকা দাম দিব? সে চাইলেও দিব? সে চাইলেও দিব না। যেটার দাম 70 টাকা হওয়া উচিত সেটাকে আমি চাইলেও 50 টাকা দিতে পারবো? সেটা আমি পারবো না। তার মানে আমি যেরকম ভ্যালু পারসিভ করতেছি তার উপর ডিপেন্ড করে যখন প্রাইস হয়, আমরা সেই প্রাইসটাকে বলি পারসিভ ভ্যালু প্রাইসিং। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরের পয়েন্টটা ছিল ভ্যালু প্রাইসিং। এরপরের পয়েন্টটা ছিল ভ্যালু প্রাইসিং। আপনাদের মনে আছে বাংলা লিংকের কথা? বাংলা লিংক যখন মার্কেটে আসে তখন আপনারা একটু ছোট ছিলেন হয়তো, এটা 2003-4 সালের কথা। আচ্ছা, অন্য আরেকটা এক্সাম্পল দিই। ভ্যালু প্রাইসিং কথার অর্থ হচ্ছে মোটামুটি ভালো ব্র্যান্ডের ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট কম দামের প্রোডাক্ট নিয়ে মার্কেটে ঢুকে। যেমন আমি আপনাকে একটা হুন্ডার গল্পটা বলেছিলাম না? হুন্ডা কি কম দামের প্রোডাক্ট নিয়ে মার্কেটে ঢুকছে, কিন্তু ঢুকার পর তার যখন কোয়ালিটি ভালো হয়েছে মানুষের মনে সে একটা পজিশনিং ক্রিয়েট করে নিছে। এই ধরনের প্রাইসিং গুলিকে আমরা বলি ভ্যালু প্রাইসিং। তার মানে প্রথমে আপনি একদম কম দাম, একদম লো প্রাইসিং নিয়ে মার্কেটে ঢুকবেন। মার্কেটে ঢুকার পর কম দামের প্রোডাক্টটা মানুষকে আপনি খাওয়াবেন। খাওয়ার পর যখন দেখবেন যে প্রোডাক্টটা মানুষ খাচ্ছে, তখন আপনি আস্তে আস্তে জিনিসের দাম বাড়াবেন। যেমন ধরেন আপনাদের ইউনিভার্সিটির যে ক্যান্টিনে আগে নুডলস পাওয়া যেত না? আমরা সবাই নুডলস খাইতাম 10 টাকা করে, মনে আছে? 10 টাকা করে নুডলস খাইতাম না? নুডলস খায়া যখন দেখলাম এটা এক্সিলেন্ট কোয়ালিটির নুডলস, আর মার্কেটে এটার দাম 25-30 টাকা হইতে পারে, তখন সে আস্তে দামটা বাড়ায় 15 টাকা করে দিল। দেখা গেল যে 15 টাকা হওয়ার পরও মানুষ খাইতেছে, এখন সে হয়তো সেটা 20 টাকা করে দিতে পারে। কথা কি বোঝা যাচ্ছে? এটাকে আমরা বলি ভ্যালু প্রাইসিং। কথাটা কি বোঝা গিয়েছে? আচ্ছা, এরপর একটু খেয়াল করে দেখেন গ্রোয়িং রেট প্রাইসিং। গ্রোয়িং রেট প্রাইসিং কথার অর্থ হচ্ছে মার্কেটে যে প্রাইসিংটা চলতেছে আপনি সেই প্রাইসিংটাই চার্জ করতেছেন। কথা কি বোঝা যাচ্ছে? মার্কেটে যে প্রাইসিংটা চলতেছে আপনি সেই প্রাইসিংটাই চার্জ করতেছেন। সাপোজ মনে করেন মার্কেটে একটা নতুন বাস আসলো, বন্ধন উৎসবের সাথে একটা নতুন বাস আসলো মৌমিতা, বা কেউ আরেকটা নতুন বাস আসলো ববিতা, কথার কথা। সে কত প্রাইস চার্জ করবে? বন্ধন উৎসব যে প্রাইস চার্জ করতেছে তার সমানই চার্জ করবে। এখন নতুন করে আবার মনে করেন বিআরটিসি আসলো, সে আইসা 30 টাকা চার্জ করলো। 30 টাকা যখন সে চার্জ করতেছে তখন আমরা সেটাকে বলতেছি ভ্যালু প্রাইসিং। আর যখন সে 36 টাকাই চার্জ করতেছে আমরা সেটাকে বলতেছি গোয়িং রেট প্রাইসিং। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আরেকটা প্রাইসিং মেথড হচ্ছে অকশন টাইপ প্রাইসিং। কি প্রাইসিং?
অপশন অকশন টাইপ টাইপ প্রাইসিং প্রাইসিং। অকশন কথার অর্থ কি? আপনি প্রাইস বিট করবেন। আপনি প্রাইস কি করবেন? বিট করবেন। কথা কি বোঝা যাচ্ছে? আপনি প্রাইস বিট করবেন। এখন অকশন, এখানে 3 ধরনের অকশনের কথা বলছে। দেখেন তো পাওয়া যাচ্ছে কিনা। একটা হচ্ছে ইংলিশ বেসড অকশন, একটা হচ্ছে ইংলিশ বেসড অকশন, একটা হচ্ছে ডাচ অকশন, আর একটা হচ্ছে সিল বিড অকশন। পাওয়া গিয়েছে? একটা হচ্ছে ইংলিশ অকশন, একটা হচ্ছে ডাচ অকশন, আর একটা হচ্ছে সিল বিড অকশন। পাওয়া গিয়েছে? অনেক দেখা যাচ্ছে? অনেক ছবিটা কি দেখা যাচ্ছে? অনেক। জি স্যার দেখতে পাচ্ছি। ওকে ওকে, আপনি যদি দেখতে পারেন তাহলে আমি একটু বলি। ইংলিশ বিড অকশন কথাটার অর্থ হচ্ছে, ইংলিশ বিড অকশন কথাটার অর্থ হচ্ছে একজন সেলার থাকবে, মেনি বায়ার থাকবে। একজন সেলার সে সেল করতে চাচ্ছে, বায়াররা তাদের অকশনে প্রাইস বিড করতেছে। যে হাইয়েস্ট প্রাইস পে করবে সে তার কাছ থেকেই নিবে। কথা কি বোঝা যাচ্ছে? যে হাইয়েস্ট প্রাইস পে করবে সে তার কাছেই নিবে, মানে সে তার কাছেই বিক্রি করবে প্রোডাক্ট। কথা কি বোঝা যাচ্ছে? সাপোজ আমি কলমটা সেল করব, কেউ বলতেছে 5 টাকা, কেউ বলতেছে 7 টাকা, কেউ বলতেছে 100 টাকা। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, নিলামটা নিলাম সহজ কথা। এবার আসেন ডাচ অকশন। ডাচ অকশন বলতেছে সেখানে একজন সেলার মেনি বায়ারও হইতে পারে, সেখানে মেনি সেলার মেনি বায়ারও হইতে পারে। আবার বলি, ডাচ অকশনে একজন সেলার মেনি বায়ারও হইতে পারে, মেনি সেলার মেনি বায়ারও হইতে পারে। যেমন ধরেন আপনারা যখন শেয়ার বেচা কিনা হয়, শেয়ার মার্কেটে যে অকশনটা হয় সেটাকে আমরা বলি ডাচ অকশন। সেখানে অনেকেই শেয়ার সেল করতেছে, আবার অনেকেই শেয়ার পারচেজ করতেছে। একটু খেয়াল করে দেখেন, ইংলিশ অকশন এবং ডাচ অকশনে বিডার কত টাকা বিড করতেছে সেটা সবাই জানি। আপনি কত টাকা বিড করতেছেন সেটা আমি জানি, আমি কত টাকা বিড করতেছি সেটা আপনি জানেন, এবং দুইজনের ভিতরে কম্পিটিশন চলতে থাকে। আপনি বাড়াচ্ছেন, আমি বাড়াচ্ছি, আপনি বাড়াচ্ছেন, আমি বাড়াচ্ছি। কিন্তু সিল বিড অকশন বলতেছে আপনি কত টাকা বিড করছেন সেটা আমি জানি না, আমি কত টাকা বিড করছি সেটা আপনি জানেন না। যেটা গভর্নমেন্ট অকশন গুলি হয়, গভর্নমেন্ট যখন টেন্ডার দেয় তখন সেই টেন্ডার অনুযায়ী সে কি করে, সবাই প্রাইস ড্রপ করে। গভর্নমেন্ট যার কাছ থেকে সবচেয়ে কম প্রাইস পায় তাকেই সে কাজটা দিয়ে দেয়। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে কেউ কিন্তু কারো প্রাইসটা জানে না। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। আমাকে একটু আওয়াজ দিয়েন, হ্যাঁ, নতুবা আমি বুঝতে পারতেছি না আপনাদের কাছে কি। আবার রিপিট করলে ভালো হয়। আচ্ছা, ফ্যান্টাস্টিক। বললাম কোনটা রিপিট করব? তিনটাই? না স্যার, কোনটা ডাচ কোনটা? ডাচ। আচ্ছা, ডাচ অকশনটা হচ্ছে সেখানে একজন সেলার মেনি বায়ারও থাকতে পারে, আবার মেনি সেলার মেনি বায়ারও থাকতে পারে। যেমন শেয়ার মার্কেটে কি হয়, অনেকেই শেয়ার সেল করতেছে, আবার অনেকেই শেয়ার পারচেজ করতেছে, ঠিক না? সবাই নিজেদের মতো করে বিড করতেছে। আচ্ছা, যখন আমি বললাম যে একাধিক সেলার একাধিক বায়ার, বা একজন সেলার একাধিক বায়ার থাকবে, তখন সেই অকশনটাকে আমরা বলি ডাচ অকশন। এবং আমি বললাম ডাচ অকশন এবং ইংলিশ অকশনে সেলাররা কি, একজন সেলার কি প্রাইস বিড করতেছে সেটা আরেকজন সেলার জানে, বা একজন বায়ার কি প্রাইস বিড করতেছে সেটা আরেকজন বায়ার জানে। কিন্তু যখন সিল বিড হবে তখন একজন বায়ার কি প্রাইস মানে বিড করতেছে সেটা আরেকজন বায়ার জানবে না। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? প্লিজ আওয়াজ দিতে হবে। ইয়েস স্যার। শিওর রাজ? স্যার আরেকটু স্যার আমি তো এতক্ষণ স্যার ঢুকতে পারিনি, মাত্র ঢুকছি। আচ্ছা, অনেক কোনটা বুঝতে সমস্যা হয়েছে বলেন? স্যার ডাচ ইকুয়েশন স্যার। ডাচ আমি বললাম যেখানে একাধিক বায়ার এবং একাধিক সেলার থাকে অকশনে, সেটাই হচ্ছে ডাচ অকশন। একাধিক বায়ার এবং একাধিক সেলার থাকে, সেই অকশনটাকে আমরা বলি ডাচ অকশন। হ্যাঁ, এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। রাজ, ঢুকতে না পারলে রেকর্ডিং অপশনগুলি শুনে নেবেন। হ্যাঁ, রেকর্ডিংটা ভালো করে শুনে নেবেন। আপনি কি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন? জি স্যার। আপনি কি মোবাইল ইন্টারনেট চালাচ্ছেন না ওয়াইফাই চালাচ্ছেন? স্যার মোবাইল ইন্টারনেট। ও, মোবাইলে তো ড্রপ করার কথা না, মোবাইলে কি ড্রপ করে? ওয়াইফাই ড্রপ করে, মোবাইল তো ড্রপ করে না।
স্যার হঠাৎ করে স্যার আপনার আওয়াজ শোনা যেতেছিল না, এরপরে স্যার রিকানেক্ট হয়ে গেছে, মানে ও, কানেক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আসেন আমাদের ফাইনাল স্টেপটা হচ্ছে সিলেক্টিং দ্য ফাইনাল প্রাইস। আমি সব কিছু অ্যানালিসিস করছি, অ্যানালিসিস করে এখন আমি ফাইনাল প্রাইসটা সিলেক্ট করব। এবার একটু খেয়াল করে দেখেন, আমার ফাইনাল প্রাইস যখন আমি সিলেক্ট করব, পাশাপাশি আমার অ্যাডভার্টাইজিং মেথডোলজিটাও আমি সিলেক্ট করে নেব। একটা কথা মনে রাখেন যে একটা এভারেজ কোয়ালিটির প্রোডাক্ট যদি তার অ্যাডভার্টাইজিং ভালো হয় তাহলে সে বেশি প্রাইস চার্জ করতে পারে। আমি আবার বলতেছি, একটা এভারেজ কোয়ালিটির প্রোডাক্ট যদি তার অ্যাডভার্টাইজিং ভালো হয় সে ভালো প্রাইস চার্জ করতে পারে। যেমন এক্সাম্পল হচ্ছে ফেয়ার এন্ড লাভলি। ফেয়ার এন্ড লাভলি আহামরি কোনো ক্রিম না, কিন্তু তার অ্যাডভার্টাইজিং এর কারণে মানুষ বিমোহিত হয়ে ফেয়ার এন্ড লাভলি ইউজ করতেছে। কথা কি বোঝা যাচ্ছে? তার অ্যাডভার্টাইজিং এর কারণে বিমোহিত হয়ে মানুষ কি করতেছে, ফেয়ার এন্ড লাভলি ইউজ করতেছে। আর প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো হয়, পাশাপাশি যদি তার অ্যাডভার্টাইজমেন্টও সেই লেভেলের হয়, তার অ্যাডভার্টাইজমেন্টও যদি সেই লেভেলের হয়, সেই ক্ষেত্রে সে হাইয়েস্ট প্রাইস চার্জ করতে পারবে। সেই ক্ষেত্রে সে হাইয়েস্ট প্রাইস চার্জ করতে পারবে। যেমন রয়্যাল স্ট্যাং মেগা মিউজিকের একটা অ্যাড দেখায়, খেয়াল করছেন টিভিতে? রয়্যাল স্ট্যাং, ইট ইজ ইউর লাইফ, মেক ইট লার্জ। মডেল কে? শাহরুখ খান, শাহরুখ খান, রণবীর সিং। তার মানে কি, এটা দামি প্রোডাক্ট, মার্কেটের বেস্ট প্রোডাক্ট গুলোর মধ্যে একটা। এটা তাদের অ্যাডটাও সেই লেভেলে বানাচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার প্রোডাক্ট কোয়ালিটি যদি খুব লো হয়, সেটার প্রাইস লেভেল যদি খুব লো হয়, সেটার জন্য আপনি খুব হাইফাই অ্যাড বানাবেন না। এরকম অ্যাডের এক্সাম্পল আছে যে তারা অ্যাডের কারণেই উল্টা আরো ধরা খাইছে। সেই অ্যাডটা কি হতে পারে, যেমন ব্রিজ একটা সাবান ছিল, 5 টাকা দামের সাবান, কিন্তু সেটার অ্যাড করছে সঙ্গীতা বিজরানিকে দিয়া, সেই রকম লেভেলের। এই 5 টাকা দামের সাবান কি শহরের মানুষ ব্যবহার করবে? স্যার 6 টাকা দামের সাবান ব্যবহার করবে গ্রামের মানুষ। গ্রামের মানুষ যখন দেখলো তো হাইফাই অ্যাড, তখন ভাবছে এই সাবানটা হয়তো অনেক দামি হবে। সে ওই সাবানের দামই জিজ্ঞাসা করে নাই, 5 টাকা, সে প্রাইসটাকে হাইলাইট করে নাই, তো ওই সাবানটা আর মার্কেটে চলে না। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। এবার একটু খেয়াল করে দেখেন, আমি যে প্রাইসটাই সেট করি না কেন, আমার এই প্রাইসিংটা আমার কোম্পানির প্রাইসিং পলিসির সাথে অ্যাডাপ্ট করতে হবে। এখন একটু খেয়াল করে দেখেন, সিম্ফনি ফোন আইফোনের সমান প্রাইস চার্জ করলে লাভ আছে? আবার আইফোন কি কখনো সিম্ফনির প্রাইস চার্জ করবে? ফ্যান্টাস্টিক। তার মানে আইফোন যখন কোনো প্রোডাক্ট চার্জ মানে মার্কেটে লঞ্চ করবে, সে আইফোনের যে প্রাইসিং স্ট্র্যাটেজি সেই হিসাবেই প্রাইস চার্জ করবে। এবং সিম্ফনি যখন কোনো প্রাইস মানে প্রোডাক্ট লঞ্চ করবে, সে লঞ্চ করার সময় মাথায় রাখতে হবে যে আমার ব্র্যান্ডের জন্য প্রাইসিং স্ট্র্যাটেজিটা কি, সে সেই লেভেলেই প্রোডাক্টের প্রাইস চার্জ করবে। এটাকে বলা হয় কোম্পানি প্রাইসিং পলিসি। কথা কি বোঝা গিয়েছে? কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। এটা অনেক সময় আপনার বাবা মা আমাদেরকে বলে, তুমি রাজা বাচ্চার পোলা না, রাজা বাচ্চার সাথে তুমি কম্পিটিশন দিও না, ঠিক না? তার মানে সিম্ফনিও স্ট্র্যাটেজি যাবে, তুমি আইফোনের পোলা না, তুমি আইফোনের সাথে কম্পিটিশন দিও না। আবার যারা আপার ক্লাস তারা কি বলে, তুমি লোয়ার ক্লাসের লোকজনের সাথে চলো না। তার মানে আইফোন বলতেছে তুমি আবার সিম্ফনি না, তোমাকে সেই লেভেলের প্রাইস দেওয়া যাবে না। একটা কথা বলে রাখি, মানুষ মাত্রে সবাই সমান, কাউকে বড় মানে ছোট করে দেখবেন না, কাউকে ছোট করে দেখবেন না। একজন সুইপার যে কাজ করে, সে যদি এই কাজটা না করতো, সেই কাজটা কিন্তু আপনাকে করতে হইতো। তো সুইপার সেই কাজটা কইরা আলটিমেটলি আপনার উপরে সে ইহসান করতেছে। কথাটা কি বোঝা যাচ্ছে? কথাটা কি বোঝা গেছে? তো মানুষ কখনো ছোট করে দেখবেন না। আচ্ছা, এরপরের পয়েন্টটা হচ্ছে অ্যাডাপ্টিং দা প্রাইস। আপনারা কি অ্যাডাপ্টেশন শব্দটার সাথে পরিচিত? আপনারা কি অ্যাডাপ্টেশন শব্দটার সাথে পরিচিত? জি স্যার। জি স্যার। অ্যাডাপ্টেশন মানে কি? খাপ খাওয়ানো। কি? খাপ খাওয়ানো। এই তো ফ্যান্টাস্টিক, অনেক খাপ সুন্দর। খাওয়ানো। হ্যাঁ, খাপ খাওয়ানো মানে মানায় নেওয়া। অ্যাডাপ্টেশন মানে কি? মানায় নেওয়া। অ্যাডাপ্টিং প্রাইস কথাটার অর্থ হচ্ছে আপনার প্রাইসটাকে কিভাবে আপনি মানায় নেবেন। খেয়াল করে দেখেন, প্রথমেই তারা বলছে জিওগ্রাফিক্যাল প্রাইসিং। জিওগ্রাফিক্যাল প্রাইসিং কথার অর্থ হচ্ছে স্থান ভেদে আপনার প্রাইসিং, প্লেস টু প্লেস আপনার প্রাইসটা ভ্যারি করতেছে। কথা কি বোঝা যাচ্ছে? প্লেস টু প্লেস আপনার প্রাইস ভ্যারি করতেছে। যেমন ধরেন, নারায়ণগঞ্জের সবচেয়ে বহুল প্রচলিত সিমেন্ট কোনটা?
শাহী সিমেন্ট, শাহ সিমেন্ট, আকিস সিমেন্ট, ক্রাউন সিমেন্ট। শাহ সিমেন্ট, আকিস সিমেন্ট, ক্রাউন সিমেন্ট, ঠিক না? আপনি এই সিমেন্ট গুলি বেশিরভাগ দোকানে দেখবেন। আপনি যদি দাউদকান্দি ব্রিজ পার হন তাহলে আপনি যা দেখবেন ওখানে সবাই হোলসিম সিমেন্ট ব্যবহার করে। কি সিমেন্ট ব্যবহার করে? হোলসিম সিমেন্ট ব্যবহার করে। আপনি যদি আবার একটু চিটাং এর দিকে যান ওইখানে যা দেখবেন সবাই 7 হর্স সিমেন্ট ব্যবহার করে। কি সিমেন্ট ব্যবহার করে? 7 হর্স সিমেন্ট ব্যবহার করে। আচ্ছা, আবার আপনি যদি সিলেটের দিকে যান সবাই দেখবেন সুপার ক্রিট সিমেন্ট ব্যবহার করে। কি সিমেন্ট ব্যবহার করে? সুপার ফিশ। এটা কারণটা কি? কারণটা হচ্ছে ওই সমস্ত নারায়ণগঞ্জের আশেপাশে ক্রাউন, শাহ সিমেন্ট, হ্যাঁ আকিস সিমেন্টের ফ্যাক্টরি আছে। তো নারায়ণগঞ্জে ডিস্ট্রিবিউশন করতে গেলে তাদের কস্টিংটা কম পড়ে, এইজন্য নারায়ণগঞ্জে তারা যে প্রাইসটা চার্জ করে চিটাগাংয়ে সেই প্রাইসটা সে চার্জ করতে পারে না। কথা কি বোঝা যাচ্ছে? চিটাগাংয়ে সে সেই প্রাইসটা চার্জ করতে পারে না। আবার সুপার ক্রিট সিমেন্ট সিলেটের যে প্রাইসটা চার্জ করে সে নারায়ণগঞ্জে সেই প্রাইসটা চার্জ করতে পারে না। 7 হর্স চিটাগাংয়ে যে প্রাইসটা চার্জ করে সে অন্য জায়গায় সেই প্রাইসটা সে চার্জ করতে পারে না। তার মানে কি জায়গা ভেদে ভেদে তার এই প্রাইসিং গুলি চেঞ্জ হচ্ছে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। এরকম বিভিন্ন ফরম্যাটে প্রাইস চেঞ্জ হয়। খেয়াল করে দেখেন, এরকম কিছু এক্সাম্পল আপনাদের পরবর্তী পেজে দেয়া আছে। দেখেন তো পাওয়া গেছে কিনা? কাউন্টার ট্রেড প্রাইসিং, বার্টার, কম্পেনসেশনাল ডিল পাওয়া গিয়েছে? পাওয়া গিয়েছে দেখেন তো। কাউন্টার ট্রেড প্রাইসিং, বার্টার, কম্পেনসেশনাল ডিল পাওয়া গিয়েছে? জি স্যার। ফ্যান্টাস্টিক। এবার একটু দেখেন কাউন্টার ট্রেড কোনটা। কাউন্টার ট্রেড কথার অর্থ হচ্ছে আপনি আমার কাছ থেকে কিছু পারচেজ করবেন, বিনিময়ে আমি আপনার কাছ থেকে কিছু পারচেজ করব। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। যেমন ধরেন মালয়েশিয়া থেকে বাংলাদেশের সমস্ত শ্রমিকদের বাংলাদেশে পাঠায় দিতেছে, এটা কি বাংলাদেশের জন্য ভালো সাইন না খারাপ সাইন? খারাপ সাইন স্যার। ফ্যান্টাস্টিক। তখন বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী আছে সে যে মালয়েশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী আছে তাকে যে রিকোয়েস্ট করলো যে ভাই আপনি সব শ্রমিক পাঠাই দিচ্ছেন, কি সমস্যা? তখন সে বললো যে ভাই আমার দেশের তো অর্থনৈতিক অবস্থা খারাপ, হ্যান ত্যান আগর বাগর, আমি পারতেছি না। তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হয়তো বললো যে স্যার ঠিক আছে আপনার ব্যবসাতে আমি কিভাবে সাহায্য করতে পারি। সে তখন বললো যে ঠিক আছে আপনি আমার দেশ থেকে 100টা মিৎসুবিশি গাড়ি কিনে নেন। সে মালয়েশিয়া থেকে 100টা মিৎসুবিশি গাড়ি কিনলো, বিনিময়ে মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিকগুলিকে আবার মালয়েশিয়া ব্যাক করায় নিয়ে গেল। তার মানে I have purchased something from you and you have purchased something from me. আপনি আমার কাছ থেকে কিনছেন, আমি আপনার কাছ থেকে কিনছি, দুইজনেরই ব্যবসা হয়েছে। এটাকে আমরা বলি কাউন্টার ট্রেড। কি বলি? কাউন্টার বলি। আচ্ছা, কাউন্টার ট্রেড। বার্টার কথার অর্থ হচ্ছে ডাইরেক্ট এক্সচেঞ্জ অফ প্রোডাক্ট। আপনি আমাকে কোন একটা প্রোডাক্ট দিবেন, বিনিময়ে আমি আপনাকে আরেকটা প্রোডাক্ট দিছি। কথা কি বোঝা যাচ্ছে? বার্টার সম্পর্কে আপনারা সবাই জানেন। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? জি ওকে। আচ্ছা, 3 নাম্বার আসেন কম্পেনসেশনাল ডিল। কম্পেনসেশনাল ডিল কথার অর্থ হচ্ছে আমি অর্ধেক আপনাকে পেমেন্ট দিব, বাকি অর্ধেক বিনিময়ে কোনো প্রোডাক্ট দিয়ে দিব। যেমন অর্ধেক হচ্ছে অন পেমেন্ট ক্যাশ আর বাকি অর্ধেক হচ্ছে বার্টার সিস্টেম। যেমন ধরেন ব্রাজিল যদি ইউএস এর থেকে একটা বিমান কিনলো, একটা বোয়িং 7 বিমান কিনলো, সে কি করলো বিমানের 70% টাকা ক্যাশ দিল, বাকি 30% টাকা ব্রাজিল যেহেতু প্রচুর কফি উৎপাদন করে সে বাকি টাকার কফি বিক্রি করে দিল। কথা কি বোঝা গিয়েছে? কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। এরপরেরটা কি ছিল? বাইব্যাক অ্যারেঞ্জমেন্ট। বাইব্যাক অ্যারেঞ্জমেন্টটা কি বলছে খেয়াল করেন। দ্য সেলার সেলস এ প্ল্যান, ইকুইপমেন্ট অর টেকনোলজি in a country and agrees to accept a partial payment of the product manufactured with the supplied equipments. খেয়াল করে দেখেন আমি কি বললাম যে কোন একটা দেশে আমি কোন একটা প্রোডাক্ট বিক্রি করলাম, বিক্রি করার পর আমি বললাম যে এই প্রোডাক্টটা যে আমি বিক্রি করছি এই প্রোডাক্টের জন্য যত র ম্যাটেরিয়ালস আছে সব আমার দেশ থেকেই তোমার কিনে নিতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? সব আমার দেশের থেকেই তোমার কিনে নিতে হবে। অফসেট কথার অর্থ হচ্ছে ফরেন কোন একটা কোম্পানি সাপোজ আমাদের দেশে ব্যবসা করতে আসলো, ব্যবসা কইরা সে আমার দেশে যে প্রফিটটা পাইলো সেই প্রফিটের একটা সার্টেন পোরশন সে আমার দেশে ইনভেস্ট করবে। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা গিয়েছে কিনা? যেমন জিপি নরওয়ের কোম্পানি বাংলাদেশে ব্যবসা করতে আসছে, ব্যবসা করে সে যে প্রফিট আর্ন করবে পুরো প্রফিটটাই সে তার দেশে নিয়ে যেতে পারবে না, সেই প্রফিটের একটা সার্টেন পোরশন
সে আমার দেশে ইনভেস্ট করে যাবে। এতটুকু পর্যন্ত কি বোঝা গিয়েছে? জি স্যার। তাহলে জিওগ্রাফিক্যাল প্রাইসিং এ আমি কি কি পাইছি একটু বলেন তো, বার্টার, একটু বলেন, ক্লিয়ারলি বলেন, মনে মনে না, আপনি এত ভয় পাইতেছেন কেন, ক্লিয়ারলি বলেন। বার্টার কম্পেনসেশন ডিল হ্যাঁ, বার্টার, কম্পেনসেশন ডিল, কাউন্টার ট্রেড, বাইব্যাক অ্যারেঞ্জমেন্ট, আরেকটা কি অফসেট। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমাদের পরবর্তী পয়েন্টটা কি? প্রাইস ডিসকাউন্ট এন্ড অ্যালাউন্সেস। ডিসকাউন্ট শব্দটার সাথে আপনি বুঝেন, পরিচিত? ছাড় রাজ কিন্তু আমাকে ডিসকাউন্ট দেয় নাই যখন রাজকে আমি অফার দিছিলাম কাজের জন্য। রাজ আমাকে ডিসকাউন্ট দিছিলেন? কেন ডিসকাউন্ট দেন নাই? দেখেন, ডিসকাউন্ট দিলে সেলস বাড়ে, ডিসকাউন্ট দিলে সেলস কমে না। আচ্ছা, এবার বলেন তো রাজ, ডিসকাউন্ট মানে কি? স্যার ছাড় দেওয়া। ছাড় দেওয়া। তো ছাড় দিলে কি আপনার রেভিনিউ বাড়ে না কমে? ছাড় দিলে প্রোডাক্টের প্রাইসে যদি আপনি ছাড় দেন, আপনার রেভিনিউ কি বাড়বে না কমবে? কমবে। কমবে। কিন্তু আপনি কি একটা জিনিস খেয়াল করছেন, আপনি যখন কম প্রাইস চার্জ করতেছেন আপনার প্রোডাক্টের ডিমান্ড বাড়তেছে, সেলস বাড়তেছে। ওকে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এবার দেখেন এই ডিসকাউন্ট কত রকমের দেওয়া যায়। একটা হচ্ছে সরাসরি ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট। আমরা বলি না 20% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট দিয়ে দেই না? জি স্যার। আচ্ছা, 2 নাম্বার কথাটা বলতেছে কোয়ান্টিটি ডিসকাউন্ট। খেয়াল করে দেখেন, আপনারা কি এই শব্দটার সাথে শুনছেন? একটা নিলে 2 টাকা, দুইটা নিলে 4 টাকা, তিনটা নিলে 5 টাকা। জি স্যার। তার মানে আপনি যত বেশি কোয়ান্টিটি কিনতেছেন তার উপরে আপনার ডিসকাউন্ট হচ্ছে। ফ্রিকশনাল ডিসকাউন্ট হচ্ছে, আপনারা কি স্বপ্নের নাম শুনছেন? স্বপ্ন মানে স্বপ্ন যেটা দেখেন সেটা না, সুপার শপ স্বপ্ন। জি স্যার। আচ্ছা, ফ্যান্টাস্টিক। আপনারা কি জানেন স্বপ্নে যখন আপনি রেগুলার বেসিসে পারচেজ করবেন আপনাকে পয়েন্ট ধরা হয়, নির্দিষ্ট একটা পয়েন্ট অ্যাচিভ করলে সেই পয়েন্টের উপরে আপনাকে ছাড় দেওয়া হয়। জি স্যার। তার মানে কি এটা কেন দেওয়া হয়? যাতে আপনি বারবার স্বপ্নের কাছ থেকে শপিং করেন। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ফ্যান্টাস্টিক। এবার আসেন সিজনাল ডিসকাউন্ট। সিজনাল ডিসকাউন্ট হচ্ছে নির্দিষ্ট একটা সিজনে সে আপনাকে ডিসকাউন্ট দেয়। যেমন ধরেন শীত শেষ, শীতের কাপড়গুলি কি আর আপনার লাগবে? তখন আপনি একটা ডিসকাউন্ট দিলেন, তখন আপনি একটা ডিসকাউন্ট দিলেন। অ্যালাউন্সেস কথার অর্থ হচ্ছে an extra payment designed to gain sellers participation in special program to trade allowances that are granted for turning an old item when buying the new one. খেয়াল করে দেখেন তো আপনারা পাইছেন কিনা, আপনার পুরান ফোনটা আপনি দিয়ে যান, দিয়ে সাথে আরো কিছু টাকা দেন, দিয়ে আপনি নতুন ফোন নিয়ে যান। পাইছেন? জি স্যার, লাইভওয়্যার। ফ্যান্টাস্টিক। কি কোন কোম্পানি? লাইভওয়্যার। এটা কি মোবাইল কোম্পানি? জি স্যার। নষ্ট ফোন দিলেও নেয়? না স্যার। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার বাসায় কয়েকটা নষ্ট ফোন ছিল, আমি দিয়ে দিতাম। স্যার ওইটা আবার আপনি বসুন্ধরা গেলে দিতে পারবেন, বসুন্ধরা অনেক নষ্ট ফোন নেয়। ভালো দাম দেয় কিনা না? না স্যার, ভালো দাম তো দিব না স্যার, মোটামুটি 1-2 হাজার টাকা দেয় না আরো কম? স্যার ওরকম দিবে। আচ্ছা, তাহলে তো ভালো, 1-2 হাজার টাকা দিলে গুড। আচ্ছা, এবার আসেন আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে প্রমোশনাল প্রাইসিং। প্রমোশনাল প্রাইসিং মানে কি? স্যার ফাংশনাল ডিসকাউন্টটা। ফ্রিকশনাল ডিসকাউন্ট বললাম না, স্বপ্নের গল্প। আচ্ছা আচ্ছা। গল্প দিয়ে শুনলে মনে থাকবে সহজে। আচ্ছা, এবার একটু দেখেন প্রমোশনাল প্রাইসিংটা কি। প্রমোশনাল প্রাইসিং 1 নাম্বার বলতেছে লস লিডারশিপ। 1 নাম্বার কি বলতেছে? লস লিডারশিপ। খেয়াল করেন, আমি বলছিলাম যে পাতাল মার্কেটে এখনো দোকানগুলি গেলে দেখবেন যে অনেক ওই নোকিয়া 1100, নোকিয়া 3310 ওই সমস্ত ফোনের কেসিং কভার পরে রয়েছে। ওগুলি কি তারা আর ভালো প্রাইসে বিক্রি করতে পারবে? না স্যার। এদেরকে বলা হয় জট মাল। এদেরকে কি বলা হয়? জট মালগুলি কি ভালো দামে বিক্রি করে না অপেক্ষাকৃত কম দামে বিক্রি করে? কম দামে স্যার। হ্যাঁ, এদেরকে বলা হয় লস লিডারশিপ প্রাইসিং। তার মানে আপনি যদি সন্ধ্যার পরে বিকাল বেলা ওই ডিগবর বাজারে যান, দেখবেন একদম পাথির তলার মালগুলি বিক্রি করতেছে। এগুলি আপনি অনেক কম দামে কিনতে পারবেন। তার মানে কি মার্কেট রেটের চাইতে সে অপেক্ষাকৃত কম দামে এই প্রোডাক্টগুলি সেল করে দিচ্ছে। সাধারণত হোটেলের যারা ব্যবসা করে তারা এই প্রোডাক্টগুলি কিনে আনে। এরপরেরটা বলতেছে স্পেশাল ইভেন্ট প্রাইসিং। সামনে দুর্গাপূজা আসতেছে না? জি স্যার। দুর্গাপূজায় কি ছাড় দেয় বিভিন্ন আউটলেট গুলিতে? জি স্যার।
এটাকে আমরা বলি স্পেশাল ইভেন্ট প্রাইসিং। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, 3 নাম্বার বলতেছে ক্যাশ রিবেট। খেয়াল করে দেখেন তো, বলে কিনা 1000 টাকার প্রাইস কিনলে প্রোডাক্ট কিনলে 100 টাকা ছাড় পাওয়া, এরকম শুনছেন? স্যার শুনছেন? সর্বনিম্ন 5000 টাকার প্রোডাক্ট কিনলে আপনি 10% ছাড় পাচ্ছেন। জি স্যার। এটাকে বলা হয় ক্যাশ রিবেট প্রাইসিং। লো স্যার ইবিএলিতে তো স্যার পুরো 100% ব্যাক করে। ফ্যান্টাস্টিক হইতে পারে, তাইলেও সেটা ক্যাশ রিবেটের আন্ডারে যাচ্ছে। খেয়াল করেন, এগুলি হচ্ছে স্ট্র্যাটেজি। আপনার প্রোডাক্টের সাথে কোনটা দরকার সেটার উপর বেস করে আপনি প্রোডাক্টের প্রাইসিং করবেন। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, লো ইন্টারেস্ট ফাইন্যান্সিং এন্ড লং টার্ম প্ল্যানিং, দুইটাই আমি বলি। আপনি মনে করেন একটা গাড়ি কিনবেন, কারণ গাড়ি কেনার জন্য আপনার হাতে টাকা নাই, তাহলে কি আপনি গাড়ি কিনতে পারবেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? গাড়ি কেনার জন্য টাকা নাই। এখন আমি আপনাকে একটা ব্যাংক লোনের ব্যবস্থা করে দিলাম, যে ঠিক আছে একটা ব্যাংক লোন নেন, ইন্টারেস্ট রেট কম আছে, ব্যাংকের সাথে আমার এগ্রিমেন্ট আছে, আপনি মানে ব্যাংক লোন নিলেন কম ইন্টারেস্ট রেটে, গাড়িটা ব্যাংকের কাছে মর্গেজ হিসাবে থাকবে। সো আপনি যখন আমাকে আস্তে আস্তে সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিবেন, তখন গাড়ি আপনার হয়ে যাবে। খেয়াল করে দেখেন, আপনার টাকা নাই, তারপরে টাকার ব্যবস্থা করে দিয়ে আমি গাড়িটা কিনে দিলাম। তার মানে কি, এই যে আমি ব্যাংকের সাথে একটা চুক্তি করলাম যে লো ইন্টারেস্টে, এটা কি আমার একটা কস্ট গেছে না? কথা কি বোঝা যাচ্ছে? এটাকে আমরা বলি লো ইন্টারেস্ট ফাইন্যান্সিং। আমি আপনাকে ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে দিলাম, বিনিময়ে আপনি গাড়ি কিনলেন, গাড়ি কিনে তারপর আপনি আস্তে আস্তে আমার প্রোডাক্টটার প্রাইসটা পে করলেন। লঙ্গার পেমেন্টস কথার অর্থ হচ্ছে ইনস্টলমেন্ট বেসিসে আপনি যখন পেমেন্ট করলেন, আপনি লং টার্মে পেমেন্ট করলেন। যেমন সিঙ্গার যেটা করে 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছরে পেমেন্ট করে। ইদানিং ওয়ালটনও এক কাহিনী শুরু করছে, পাইছেন? আচ্ছা, লাস্ট আমি যেটা বলি, লাস্ট দুটো হচ্ছে ওয়ারেন্টি এন্ড সার্ভিস কন্ট্রাক্ট। খেয়াল করে দেখেন, আমি প্রোডাক্টের দাম কমাইলাম না, কিন্তু 2 বছরের একটা ফ্রি সার্ভিসিং দিয়ে দিলাম। এখন ফ্রি সার্ভিসিং এ কি আমার কস্ট আছে না? জি ঠিক আছে, আমার একটা কস্ট আছে, তার মানে কি সেই কস্ট আমি স্যাক্রিফাইস করে নিলাম। সাইকোলজিক্যাল ডিসকাউন্ট কথার অর্থ হচ্ছে এটা একটা চালাকি। খেয়াল করে দেখেন, আমার প্রোডাক্টের দাম আছে 80 টাকা, আমি ট্যাগটা উঠাইয়া সেটাতে 150 টাকা প্রাইস বসাইলাম, বসায়া বললাম 50% ছাড়। কত পার্সেন্ট ছাড়? 50%। আসলে ছাড় দিছি কয় টাকা? না, ছাড় দিছি, প্রোডাক্টের দাম ছিল 80 টাকা বা 100 টাকা, আমি এটার দাম উঠায়া 150 টাকা দাম বসাইলাম, বসায়া দিলাম 50% ছাড়। এবার কত টাকা ছাড় দিলাম আসলে? কথাটা কি আপনি বুঝতেছেন না? প্রোডাক্টের দাম ছিল সাপোজ 100 টাকা, আমি 100 টাকার ট্যাগটা উঠায়া দিলাম, উঠায়া আমি 150 টাকার একটা ট্যাগ লাগাইলাম, লাগায়া বললাম যে 50% ছাড়। তাহলে আসলে ছাড় দিলাম কয় টাকা? আর এই কোশ্চেনটা কি খুব কঠিন কোশ্চেন? স্যার আরেকবার বলুন। একটা প্রোডাক্টের দাম 100 টাকা, এই হ্যাঁ। 100 টাকার ট্যাগটা আমি উঠায় দিলাম, উঠায় আমি 150 টাকার ট্যাগ লাগাইলাম, লাগাই আমি বললাম যে 50% ছাড়। এখন দাম কত হইলো? 100 স্যার আমার 100 হলো। 100 টাকা Same হইলো। এটা। কেন সেম হবে? স্যার আপনি তো 50 টাকা অলরেডি ডিসকাউন্ট দিয়ে দিতেছেন। কেন আমি 50% ছাড় 75 টাকা হয়। 75 টাকা। 75 টাকা, তাহলে আমি অরিজিনালি ছাড় দিছি কয় টাকা? 25 টাকা, কিন্তু শোনাচ্ছে কত পার্সেন্ট ছাড়? 50। হ্যাঁ, আপনি তো মনের খুশিতে শার্ট কিনা নিয়ে আসছেন, 50% ডিসকাউন্টে শার্ট কিনছি। এটাকে হচ্ছে সাইকোলজিক্যাল প্রাইসিং বা ডিসকাউন্টিং। আমি আপনার সাইকোলজিতে যা হিট করছি। এতটুকু পর্যন্ত কি বোঝা গিয়েছে? জি স্যার। ওকে, এই চ্যাপ্টার এতটুকু পর্যন্তই। ও আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েটেড প্রাইসিং। খেয়াল করে দেখেন, ডিফারেন্সিয়েটেড প্রাইসিং বলতেছে একই প্রাইস আপনি বিভিন্ন কাস্টমারের কাছে বিভিন্ন রকম রাখতেছেন। কথা কি বোঝা যাচ্ছে? একই প্রাইস আপনি বিভিন্ন রকম কাস্টমারের কাছে বিভিন্ন রকম রাখতেছেন। এখন এটা কিরকম হইতে পারে? খেয়াল করে দেখেন, কাস্টমার সেগমেন্ট প্রাইসিং। কাস্টমারকে আপনি ভাগ করে নিছেন। যেমন ধরেন, আপনি যদি জাদুঘরে যান, ছোটদের জন্য একরকম টিকেটের প্রাইস, বড়দের জন্য একরকম টিকেটের প্রাইস। তার মানে কি, টিকেট সেম, ছোটদের জন্য একরকম প্রাইস, বড়দের জন্য একরকম প্রাইস। এটাকে আমরা বলি কাস্টমার সেগমেন্টেশন ডিসক্রিমিনেশন। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তার মানে ভিন্ন ভিন্ন কাস্টমারের কাছে ভিন্ন ভিন্ন দাম রাখাটাকে আমরা কি বলতেছি? প্রাইস ডিসক্রিমিনেশন। এই প্রাইস ডিসক্রিমিনেশনের বিভিন্ন পলিসি হইতে পারে। একটা পলিসি আমি বললাম কাস্টমার সেগমেন্টেশন প্রাইসিং। কাস্টমার সেগমেন্টেশন প্রাইসিংটা হচ্ছে
কাস্টমারের সেগমেন্ট অনুযায়ী সে বিভিন্ন ভিন্ন কাস্টমারের কাছে ভিন্ন ভিন্ন প্রাইস চার্জ করতেছে। যেমন আমি বললাম জাদুঘরে ছোটদের কাছে একরকম প্রাইস রাখে, বড়দের কাছে আরেক রকম প্রাইস রাখে। তারপরে বললাম প্রোডাক্ট ফ্রম প্রাইসিং। একই কোম্পানি তার একই টাইপের প্রোডাক্টের জন্য ভিন্ন ভিন্ন প্রোডাক্ট প্রাইস চার্জ করে। যেমন লাক্স ইউনিলিভারের প্রোডাক্ট আর লাইফবয় ইউনিলিভারের প্রোডাক্ট দুইটাই সাবান, কিন্তু লাক্সের প্রাইস একরকম, ইউনিলিভারের প্রাইস আরেক রকম। এটা কসমেটিক্স কোম্পানি গুলিও করে, গার্মেন্টস কোম্পানি গুলিও করে। কথা কি বোঝা যাচ্ছে? এটা সরি, এটাকে বলা হয় ইমেজ প্রাইসিং। এটা কি কি বলা হয়? ইমেজ প্রাইসিং। এবার আসেন প্রোডাক্ট ফ্রম প্রাইসিং। খেয়াল করে দেখেন একই প্রোডাক্ট তার সাইজ ভিত্তিতে তার প্রাইস ডিফারেন্ট হইতে পারে না? যেমন বিগ বাজারে ছোট সাইজের শার্টের প্রাইস একরকম, বা কটনের শার্ট গুলি একরকম প্রাইস, সিল্কের শার্ট গুলি আরেক রকম প্রাইস। তার মানে প্রোডাক্টের ফরম্যাট অনুযায়ী তার প্রাইস চেঞ্জ হয়। এবার আসেন চ্যানেল প্রাইসিং। দেখেন তো অনলাইনে যে খাবারগুলি অর্ডার দেন, হোটেলে গিয়ে খাইলে একরকম প্রাইস, আর বাসায় আইনা ডেলিভারি দিলে একরকম প্রাইস। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে আপনি কোন চ্যানেলে প্রোডাক্টটা পাচ্ছেন সেটার উপরে আপনার প্রাইস ডিপেন্ড করতেছে। লোকেশন প্রাইস, একটু আগে আমি ক্রাউন সিমেন্টের যে এক্সাম্পলটা দিলাম, কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, টাইম প্রাইসিং একটু খেয়াল করে দেখেন তো, শীতের কাপড়ের দাম এখন বেশি হবে না ডিসেম্বর মাসে বেশি হবে? ডিসেম্বর মাসে। তার মানে টাইম অনুযায়ী ডিফারেন্ট হচ্ছে। তাহলে আমরা ডিফারেন্সিয়েটেড প্রাইসটা আমি কি পাইলাম, যে ডিফারেন্সিয়েটেড প্রাইস হচ্ছে প্রাইসকে আপনি ডিফারেন্সিয়েট করে নিচ্ছেন। এক নাম্বার আমরা বললাম যে প্রাইস ডিসক্রিমিনেশন। প্রাইস ডিসক্রিমিনেশন কথাটা কি বললাম, যে কাস্টমারের ডিমান্ড বা কাস্টমারের নেসেসিটি অনুযায়ী আপনি প্রোডাক্টকে প্রাইসিং করতেছেন। সাপোজ কোন একটা কাস্টমারের কোন একটা প্রোডাক্টের খুব ডিমান্ড, একটা ওষুধের খুব ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী আপনি তার কাছে বেশি প্রাইস চাচ্ছেন। যার ডিমান্ড বেশি তার জন্য প্রাইস বেশি, যার ডিমান্ড কম তার জন্য প্রাইসও কম। তারপরে আমি কি বলছি, কাস্টমার সেগমেন্টেশন, যেটা আমি জাদুঘরের এক্সাম্পলের কথা বললাম, ঠিক না? প্রোডাক্ট ফর্ম আমি কি বললাম, বিগ বাজারের একটা এক্সাম্পলের কথা বললাম, একই শার্ট 300 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত আছে। ইমেজ প্রাইসিং আমি কি বললাম, যে সেম প্রোডাক্ট ইমেজ অনুযায়ী প্রোডাক্ট ডিফারেন্ট হচ্ছে। লাইট বয়ের দাম একরকম, লাক্সের দাম আরেক রকম। চ্যানেল আমি কি বললাম, ঘরে বসে খাবার ডেলিভারি পাওয়া যাবেন একরকম প্রাইস, হোটেলে যায় খাবার পাবেন আরেক রকম প্রাইস। লোকেশন আমি কি বললাম, ক্রাউন সিমেন্টের কথা বললাম, ক্রাউন সিমেন্ট নারায়ণগঞ্জে একরকম দাম, চিটাগাঙে আরেক রকম দাম। আর টাইম প্রাইসিংটা কি বললাম, আমি শীতের কাপড়ের কথা বললাম, এখন শীতের কাপড়ের একরকম দাম, শীতকালে শীতের কাপড়ের আরেক রকম দাম। এতটুকু পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন? ফ্যান্টাস্টিক। এখান থেকে যে জিনিসগুলি পড়াইছি এখান থেকে কোশ্চেন আসলে পারবেন ইনশাআল্লাহ। এবার আমরা একটু রোল কলটা করে নিই। আল্লাহ, আজকে তারিখ হচ্ছে 19 তারিখ না? জি স্যার। হুমায়রা আছে, মেধা আছে, রাজ আছে, তনুশ্রী আছে, নাইফ সাজ্জাদ নাই, নাইম আছে, দেবাশিস আছে, তুর্দু আছে, ইফতেখার নাই। ইফতেখার কি আছে? ইফতেখার নাই। ইফতেখার আছে? কাজী শিহাব? জি স্যার। অনিক আছে, আলিফ আছে। তাহলে নাই হচ্ছে ইফতেখার আহমেদ, মুহতাসিন নাইফ। ওকে, এবার বলেন ক্লাস কেমন লাগছে? ভালো লাগছে স্যার। শিওর? জি স্যার। শিওর তো? ক্লাস আর কিভাবে ডেভেলপ করা যায়? মেধা?
হুমায়রা বলেন, আপনারা তো আপনারা তো মার্কেটিং এর আরো বেশ কয়েকটা কোর্স করছেন। তনুশ্রী বলেন, অন্যান্য কোর্সের সাথে যদি আমি কম্পেয়ার করি, কম্পিটিশন বলবো না, আমি যদি কম্পেয়ার করি, আমি আমার ক্লাসটাকে আরেকটু কিভাবে ভালো করতে পারি? স্যার আমার একটা কোশ্চেন, বলেন। মানে আমরা যে ক্লাস করতেছি, পড়তেছি, মুখস্থ করতেছি, এগুলোর এক্সামটা কেমনে হবে? আচ্ছা, এটা নিয়ে আমাদেরকে আজকে একটা গাইডলাইন দেওয়া হবে, মিটিং আছে, ওই মিটিং এর পরে বলতে পারবো। আপাতত আমরা ক্লাসটা বুঝি। শোনেন, ক্লাস যদি আপনি বুঝেন, আপনি যদি পড়া জানেন, সেখান থেকে কোশ্চেন আপনাকে যেভাবেই করা হোক আপনি থাকবেন না। প্রবলেম হবে যখন আপনি কনসেপ্টটা জানবেন না, বুঝবেন না। মানে আমি কি কনসেপ্টগুলি আপনাদের মাথায় ঢুকাই দিতে পারতেছি? জি স্যার। মাথায় ঢুকাই দিতে পারতেছি, এটাই আমার দরকার। মার্কেটিং যদি আপনার মাথায় একবার ঢুকা যায়, আপনি আপনার নিজের মতো করে পলিসি বানায় নিতে পারবেন, কোনো সমস্যা নেই। মার্কেটিং যদি আপনি না বুঝেন, মুখস্থ করে আপনি পারবেন না। বলেন। নতুন যে একটা আইডি দেওয়া হয়েছে স্যার, ওইটা আমার আইডিটা ওপেন হচ্ছে না। অবশ্যই ওপেন হবে। নাজমুল স্যার একটা ভিডিও আপলোড করে দিয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনি একটু ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখেন। আর আমরা ইনশাআল্লাহ হয়তো নেক্সট উইক চেষ্টা করব, নেক্সট উইকের মধ্যে ব্যাক করার জন্য। আমি নতুন গুগল ক্লাসরুম, ইউনিভার্সিটি যে আইডিটা দিয়েছি ওটা দিয়ে আমি নতুন গুগল ক্লাসরুম খুলবো। বাই দিস টাইম আপনারা সবাই তো পেয়েছেন, ইমেল অ্যাড্রেস আইডি পেয়েছেন না? জি স্যার। ফ্যান্টাস্টিক। ইউনিভার্সিটির কাজগুলি এখন থেকে এই আইডি দিয়ে আস্তে আস্তে ব্যবহার করবেন, ঠিক আছে? জি স্যার। তাহলে আজকের মতো রাখি। জি স্যার। আচ্ছা ওকে, নেক্সট ক্লাস কি বারে? স্যার মঙ্গলবারে। ওকে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। সেই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।